সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আমার সাথে আছে ডক্টর লিসানুল হাসান, আমার মানে অনেক পুরাতন বন্ধু, চিরনতুন পুরাতন বন্ধু বলা ঠিক হবে না, এবং ও এখন কাজ করছে মেন্টাল হেলথ নিয়ে। তো আজকে আমরা কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে। কিছু আমাদের কোশ্চেন, আমাদের অনেক মনে প্রশ্ন জাগে, তো সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব গল্পের সাথে সাথে। এটা কোনো ফর্মাল আলোচনা না, আমার দেয়ার ইজ নাথিং টু বি ইন্ট্রোডিউসড, আই গেস। আমিও ওর সহপাঠী ছিলাম আর কি। সো আমরা শুরু করি। তো লিসানের কাছে আমার প্রথম যে কোশ্চেন, যেটা আসলে আমাদের সবার কোশ্চেন, যে সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি, এই যে টার্মগুলো খুব কাছাকাছি, অনেক সময় আমাদের প্যাচ লেগে যায় কোনটা কি। আমি একটু লিসানের কাছে জানতে চাই এগুলো নিয়ে। ভেরিফাই করি যে এটা আমাদের কোনো প্রফেশনাল অ্যাডভাইস বা এরকম কোনো কিছু না, এটা জাস্ট আমাদের মধ্যকার আসলে এটা অ্যাকচুয়ালি একটা রিটেন ডিসক্লেইমার যাবে যাওয়া উচিত। এক্স্যাক্টলি। সো আমাদের আসলে এই আমরা যখন দুজন মিলে এই পডকাস্টের ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম, তখন যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে মোহাম্মদুল্লাহ এগ্রি করবে, যে মনে হচ্ছিল যে আমরা আসলে অনেক অনেক ব্যাপার নিয়ে কথা বলি, আমাদের অনেক পার্সোনাল কিছু ওপিনিয়ন আছে, পয়েন্ট অফ ভিউ আছে, যেগুলো আমরা শেয়ার করতে চাই। এবং আমার মনে হয় যে আমরা যদি শেয়ার করি, আমাদের যারা অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে, তাদের অনেকের সঙ্গেও এটা রেজোনেট করবে, কিংবা হয়তো বা কন্ট্রাডিক্টও করবে। কিন্তু এই যে চর্চা বা হচ্ছে ডিবেট, ডিসকোর্স, কথা বলা উচিত। এবং টেকনোলজির এই যুগে আমরা জানি যে টেকনোলজির অনেকগুলো মিস ইউজ আছে। সেখানে কিন্তু আমরা এই যে টেকনোলজিটাকে একটা মানে পডকাস্ট বলে একটা ভারী শব্দ না দিয়ে এটা একবারে ঘরোয়া আলাপ বলতে পারি, যে আজকে আমি আর লিসান আলাপ করতেছি, আজকে অন্য একজনকেও আলাপ করবে, তার ব্যাপারে আমরা সেগুলো শুনবো। জাস্ট এখন যেহেতু আমরা অনেক বেশি ডিসকানেক্টেড, সো এটা একটা কানেক্টিভিটি হতে পারে। এটা পডকাস্ট নামটা উঠে দেওয়া উচিত, বলা উচিত আলাপ নামে একটা ওয়েব চ্যানেলও আছে। আমরা ওদের কোনো কপিরাইট নিয়ে ঝামেলা করতে চাই না, বাট হ্যাঁ, যেমন মোহাম্মদুল্লাহর সঙ্গে আমার এটা লাইটলি নেওয়া উচিত আমাদেরকে, এক্স্যাক্টলি, যে এটা সবসময় একদম আমাকে পলিটিক্যালি ট্রু কমেন্ট করতে হবে, আমাকে একদম রিসার্চ মানে একদম রেফারেন্স সহকারে কথা বলি, এরকম না। আমরা আড্ডা দেওয়ার সময় আমরা অনেক ননসেন্স কথা বলি, অনেক পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলি। হ্যাঁ, এটা আসতেই পারে। দ্যাট হট মেক্স আস। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং মানে আমি বরং যেভাবে বলতে চাই যে মোহাম্মদুল্লাহ, তোর সঙ্গে আমার পরিচয় ঢাকা মেডিকেল কলেজের গণরুমের দিন থেকে শুরু। সো আমরা কিছু কোশ্চেনে ব্যাক করবো। হ্যাঁ, আমি আনসার দিব ডেফিনেটলি। সো ওটাই যে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের ইমরানের ক্যান্টিনে বসে যে আলোচনা, আমার মনে হয় সেই আলোচনাই হবে। এক্সিলেন্ট, ওই আলোচনাটাই কিন্তু আমরা চাই যে আপনারা শেয়ার করেন, জাস্ট শেয়ার করেন। এবং আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনারা শুরু করেন, জাস্ট আমরা শুনতে চাই, এর বেশি কিছুই না। ডেফিনেটলি। সো আমি আসলে যদি এইভাবে আমরা যদি আলোচনাটা ফিরে আসি, মানে টু আনসার ইউর কোয়েশ্চেন, যে অনেকেই যখনই জানতে পারে যে আমি এই সেক্টরটাতে কাজ করি এবং আমি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালোই অ্যাক্টিভ বা আননেসেসারিলি অ্যাক্টিভ সামটাইমস। মানে আমি একটু ইন্টারাপ্ট করি। মানে লিসান আমার রুমমেট, আমার ওল্ড ফ্রেন্ড, আমার এখানে আসছে, আমরা একসাথে কথা বলতেছি বলে আমি কথাটা বলতেছি না, বাট আমি এভাবে দেখি ব্যাপারটা যে মানে অনেকেই মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, আমার অনেক ফ্রেন্ড, অনেক কলিগ আছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি মেন্টাল ইস্যুটাকে ওন করে, যে মেন্টাল হেলথ, মেন্টাল ইস্যু, পেশেন্টগুলোকে ওন করে, ফিলোসফিক্যালি চিন্তা করে, বিভিন্ন বেসিক লেভেলের চিন্তাভাবনা করে মেন্টাল হেলথ নিয়ে, আমি আসলে খুব বেশি পার্সন দেখি না। অনেকেই চিন্তা করে যে আচ্ছা এই ফিল্ডে ডক্টর কম, আমি এখানে ক্লিনিক্যালি প্রমোশন ভালো পাবো, এটসেট্রা অনেকগুলো ব্যাপার আছে। তো সেখান থেকে আমি লিসানকে আলাদা করতে চাই, যে লিসান অ্যাকচুয়ালি এই মানে বৈষয়িক চিন্তাভাবনা করে কিন্তু সে মেন্টাল হেলথ প্র্যাকটিস করে না। সো লিসানের কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, আপনাদের কাছে কেমন জানি না, আমার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের কাছে ভালো নাও লাগতেও পারে, ইউ নেভার নো। সো আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম, থ্যাংক ইউ, ঠিক আছে, এটার জন্য আমি পরে তোকে এক্সট্রা করে কফি খাইয়ে দিব, সমস্যা নেই। সো যেটা নিয়ে কথা হচ্ছিল যে সাইকোলজি, আমি যেভাবে বুঝি, আমরা আসলে যে প্রফেসরের আন্ডারে যে কদিন সাইকিয়াট্রি ট্রেনিং করার সুযোগ হয়েছিল, তো ওভাবে তার কাছ থেকে যেটা শেখায় ওভাবেই যদি বলি, সাইকোলজি হচ্ছে আসলে একটা বেসিক সায়েন্স বা একটা বেসিক সাবজেক্ট। কারণ অনেকে পিওর সায়েন্স বললে সাইকোলজি শব্দটার সঙ্গে একটুখানি অবজেকশন জানাতে পারেন, বাট সাইকোলজি আসলে টু সাম এক্সটেন্ট হিউম্যান মাইন্ডের ইন্ট্রিকেসি, হাউ ইট ফাংশনস, এইটার একটা সায়েন্টিফিক স্টাডি মোর অর লেস, এবং এটা একটা বেসিক স্টাডি। এটা সাইকোলজি, আর এটার কিছু ইমপ্লিকেশন আছে যেটা ক্লিনিক্যালি মানুষজনের মেন্টাল হেলথ
রিলেটেড বা মেন্টাল ইলনেস রিলেটেড বিভিন্ন ইস্যুর সঙ্গে জড়িত। সো ওই ক্লিনিক্যাল অংশটুকুই হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। আচ্ছা, তো ক্লিনিক্যাল সাইকোলজি ছাড়াও সাইকোলজির আরও বিশাল একটা অংশ আছে। সো কেউ সাইকোলজি পড়লেই যে তাকে ক্লিনিক্যাল সেক্টরে কাজ করতে হবে এমন না, বরঞ্চ সাইকোলজিস্টদের যারা জেনুইনলি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, সাইকোলজি এনথুজিয়াস্ট, এটাকে ওন করেন, এমন মানুষজনের অনেক ডাইভার্স সেটআপে কাজ করার সুযোগ আছে। বরঞ্চ আমি যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদেরকে একটা টার্ম ব্যবহার করতে দেখেছি যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যে তারা বলে যে আমরা আসলে ক্লিনিশিয়ান সায়েন্টিস্ট, মানে আমরা, বাট ওরা এইভাবে বলে যে উই আর সায়েন্টিস্ট ফার্স্ট দেন লেটার ক্লিনিশিয়ান। সো ওরা আসলে সাইকোলজির ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে সায়েন্টিফিক গবেষণা করে, ওই স্টাডিগুলো করে এবং তার পাশাপাশি ওইটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন রিলেটেড কাজ করে। আর আমি সাইকিয়াট্রিকে এভাবে দেখতে চাই বা এভাবে বুঝি, আমার নিজের বোঝার সুবিধার্থে আমি যেভাবে ইন্টারপ্রিট করি সেটা হচ্ছে সাইকিয়াট্রি হচ্ছে পিওরলি, আমি যদি বলি, মেডিসিন বা মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ। সো এটার which deals with different kinds of mental health issues. আচ্ছা, সো কিন্তু ইট ইজ ডিফারেন্ট, ডেফিনেটলি ডিফারেন্ট। কারণ আমি যদি খুব রিডাকশনিস্ট মডেল থেকে চিন্তা করি যে মেন্টাল হেলথ ইস্যুগুলোকেও ইউ ক্যান পিন ডাউন টু ব্রেইনের অ্যাক্টিভিটি অ্যান্ড অল, দেন ওয়াই দিস ইজ নট নিউরোলজি, ওয়াই দিস ইজ ডিফারেন্ট? কারণ আবার অ্যাট দ্য সেম টাইম ইভেন আমরা এই পয়েন্টটাতে পরে আসবো যে হোয়াট মেক্স ডিফারেন্ট সাইকোলজিকে অন্য আমাদের মেডিসিনের অন্য ব্রাঞ্চ থেকে কিভাবে আলাদা করে, একটা মানে ফান্ডামেন্টাল ওয়েতে কিভাবে আলাদা করে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। বাট অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ওয়েতে আলাদা কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো। ইন জেনারেল যদি বলি, ইন জেনারেল এটা নিয়ে আমরা পরে আসি। আমরা যদি চারটা টার্ম যদি আবার একটু বলি, যে সাথে আমাদের একটা টার্ম রয়ে গেছে সাইকোথেরাপি, সাইকিয়াট্রি শেষ করি না। সো সাইকিয়াট্রি হচ্ছে যে মেডিকেল সায়েন্সের যেহেতু একটা ব্রাঞ্চ, বা মেডিসিন যদি বলি আমরা, মেডিসিনের একটা ব্রাঞ্চ। সো সাইকিয়াট্রি অন্যান্য মেডিসিনের মতো, মেডিসিন কিন্তু অ্যাবসলিউটলি একটা অ্যাপ্লাইড সায়েন্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এই অ্যাপ্লাইড সায়েন্সে মানে ফিজিক্স আর সিভিল ইঞ্জিনিয়ারিং যেমন, হ্যাঁ, এভাবে বলা যেতে পারে। সো অ্যাপ্লাইড সায়েন্স এই অর্থে যে সাইকিয়াট্রিতে যদি আমার বায়োকেমিস্ট্রির নলেজ লাগে, আমি বায়োকেমিস্ট্রির নলেজ নিব। আমার যদি বায়োস্ট্যাটিস্টিক্সের নলেজ লাগে, সেই নলেজ আমি অ্যাপ্লাই করব। সেখানে যদি আমার ওয়েস্টার্ন মাইন্ডফুলনেস ইফেক্টিভ হয়, সেটার নলেজ আমি নিব। সেখানে যদি ক্লিনিক্যাল সাইকোলজির একটা কনসেপ্ট আমার কাজে লাগে, সেটাকেও আমি নিব। সেখানে যদি আমার সাইকো সার্জারি রিলেটেড সে ধরনের কোনো রেডিওলজি, ইমেজিং, মানে পেশেন্টের সাফারিংকে এলিভিয়েট করার জন্য আমার যেখান থেকে যা প্রয়োজন, এবং সেটা যদি সায়েন্টিফিক ওয়েতে আমি অ্যাপ্লাই করতে পারি, রিপ্রোডিউসেবল যেটা কাজ করছে, দেখা যাচ্ছে এভিডেন্স বেস, তাহলে সেটাই সাইকিয়াট্রির পার্ট হতে পারে। যদি আমি মেন্টাল হেলথ রিলেটেড সাফারিং গুলোকে এলিভিয়েট করতে চাই, আমি আসলে ব্যাপারটাকে এভাবেই দেখি। তো সাইকিয়াট্রি আসলে মোটেই কোনো বেসিক সায়েন্স না, এইটা হচ্ছে অন্যান্য অনেকগুলো বেসিক সায়েন্সের অ্যাপ্লাইড পোর্শনগুলোকে নিয়ে মানুষের মেন্টাল হেলথ রিলেটেড সাফারিংসকে এলিভিয়েট করার জন্য মেডিসিনের একটা ব্রাঞ্চ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর সাইকোথেরাপি, এটা নিয়ে সাইকোথেরাপি শব্দটা অনেকের ক্ষেত্রে খুব কনফিউজিং, এবং অনেকে এটাকে মানে ইন জেনারেল যদি আমরা বলি কাউন্সিলিং, সাইকোথেরাপি জিনিসগুলো কি, এগুলো নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়। আসলে কি কারো কাউন্সিলিং লাগবে না সাইকোথেরাপি লাগবে, এই রিলেটেড প্রশ্নগুলো হয়। সাইকোথেরাপি হচ্ছে, যেমন আমি যেমন ঢাকা মেডিকেলে যখন আমি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ওপিডিতে কাজ করতাম, আমরা তো যখন একজন মানে ক্লিনিক্যাল টার্মে কথা বলি, একাডেমিক সেটআপে কথা বলি, তখন অনেক ভারী কি কথাবার্তা বলি, সেটা এক ধরনের কথাবার্তা, সেটার প্রয়োজন আছে সায়েন্টিফিক কমিউনিকেশনের জন্য। আবার যখন রোগীর সঙ্গে কথা বলি, একজন লেম্যান টার্মে যখন বোঝাতে চাই, যেমন আমি যেভাবে আমার রোগীদের বোঝাতাম, আমি প্রথমে সেভাবেই বলি। সাইকোথেরাপি হচ্ছে ব্রেইনের ব্যায়াম। আমার যদি হাতের ধরো যে আমার এই জায়গায় একটা ফ্র্যাকচার হয়েছে, একজন অর্থোপেডিশিয়ান প্লেটেড ডেটা জোড়া লাগাই দিছে অ্যান্ড অল, কিন্তু আমার এই ফাংশনালিটিটা প্রপার হচ্ছে না, আমি প্রোনেশন সুপিনেশন এগুলো করতে পারতেছি না, অ্যাবডাকশনে একটু প্রবলেম হচ্ছে, এই জায়গায় কী করব? তখন আমি ব্যায়াম করে আমার ফুল রেঞ্জ অফ মুভমেন্টগুলোকে আনার জন্য বিভিন্ন রেঞ্জে করব। সো আমার ব্রেইনের বা মেন্টাল ফাংশনগুলোর বিভিন্ন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে বিভিন্ন রকমের ডিরেঞ্জমেন্ট দেখা যায়, বিভিন্ন রকমের অ্যাবনর্মালিটি দেখা যায়। সো ওই মাইন্ডটাকে আবার মানে ফিজিওলজিক্যাল ওয়েতে কাজ করানোর একটা, হ্যাঁ বলা যেতে পারে। সো ওই ওয়েতে কাজ করা বা ফাংশনাল ওয়েতে কাজ করার জন্য যেটা করা দরকার, যেভাবে চিন্তা করা দরকার, যেভাবে ব্রেইনের অ্যাক্টিভিটি থট প্রসেসগুলোকে নেওয়া দরকার, সেটার একটা ওয়ে হচ্ছে সাইকোথেরাপি।
তো আমি আসলে এভাবে বোঝাই এই চারটা টার্ম আমার বুঝলাম। আমার এখন কোশ্চেন হচ্ছে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাই কি সাইকোথেরাপি দেয়? এটা কি তাদের একটা নিজস্ব ফিল্ড? আচ্ছা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা প্রিডমিনেন্টলি সাইকোথেরাপি যারা দেয় এমন মানুষদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, মানে অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমি ইন জেনারেল গ্লোবাল প্র্যাকটিস দেখি বা এই সাইকোথেরাপিউটিক ইন্টারভেনশন যদি বলি, এই ইন্টারভেনশনগুলো বা সাইকোথেরাপি এগুলো দেওয়ার রাইট কারা দিতে পারবে, আসলে এটা আসলে একটা ওয়াইড, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু জানার চেষ্টা করছি, a wide range of people can provide different kinds of psychotherapy. আচ্ছা, সো ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা ডেফিনেটলি দিতে পারে, সাইকিয়াট্রিস্টরা ডেফিনেটলি দিতে পারে, সাইকিয়াট্রিস্টদের সাইকিয়াট্রি ট্রেনিংয়ের একটা অংশে সাইকোথেরাপি বা কাউন্সিলিং থাকে। এছাড়া যারা সাইকিয়াট্রিক নার্স স্পেশালাইজড তারা সাইকোথেরাপি প্রোভাইড করে ইন্টারন্যাশনালি। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার যারা, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার যারা, তারা প্রোভাইড করতে পারে। কাউন্সিলিং নিয়ে যারা পড়াশোনা করে তারাও প্রোভাইড করতে পারে। সো সাইকোথেরাপি হচ্ছে, যেমন আমি সবসময় যখন মেন্টাল হেলথ রিলেটেড জিনিসপত্র মানুষজনকে বোঝাই, যেহেতু তুই বললি আমি ওই ব্যাপারটা আমি ওন করি, সো ওন করি বলে অনেক সময় মানুষজন আমাকে জিজ্ঞেস করে এবং ইভেন অনেক কাঠখোট্টাভাবেও জিজ্ঞেস করে। যেমন আমার একজন সিনিয়র আছে, সে আমাকে লেকপুল করে, বলে এটা একটা মাম্বো জাম্বো সাবজেক্ট। সো তখন আমি সবসময় যেটা করি, স্পেসিফিক্যালি মেডিসিনের সঙ্গে মেটাফোর টানার চেষ্টা করি। সেই প্রেক্ষাপট থেকে আমি আবারও সার্জারির পয়েন্টে যদি আসি, যে সব সার্জারি কি সব সার্জন করে? এই প্রসঙ্গে আমি একটা সেকেন্ড কথা বলি, সেটা হচ্ছে আমাদের মামুন স্যার কিন্তু আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যে লেকচারগুলো ছিল, স্যার কিন্তু এটার উপর অনেক এমফেসিস দিত যে অ্যাকচুয়ালি হাউ মানে সাইকিয়াট্রি ইম্পর্টেন্ট, হোয়াই সাইকিয়াট্রি ইম্পর্টেন্ট, অ্যান্ড মানে এটা আসলে ফিজিক্যালি আমরা যেহেতু দেখতে পাচ্ছি না মাইন্ডটাকে, এইটা কীভাবে কাজ করে বা এটার এভিডেন্সটাকে, এটা নিয়ে স্যার কিন্তু আমাদেরকে মানে ট্র্যাডিশনাল যেগুলো আমাদের পরীক্ষায় রিটেনে কোশ্চেন আসে এর বাইরে কিন্তু স্যার অনেক কথা বলতো। হ্যাঁ, আমরা একটু জাস্ট আমাদের অডিয়েন্সদের বোঝার সুবিধার্থে একটু কনটেক্সট দিই। মামুন স্যার হচ্ছে আমাদের অনেকেই, স্পেসিফিক্যালি আমার মতো যারা ওনার আন্ডারে ট্রেনিং করেছে বা আমরা ঢাকা মেডিকেলে বা অ্যাবসলিউটলি যদি বলি বাংলাদেশের সাইকিয়াট্রির ল্যান্ডস্কেপে একজন, ল্যান্ডস্কেপে উনি হচ্ছে ট্রুলি একজন যার কাছ থেকে আমরা এই ওন করার মেন্টালিটিটা শিখতে পারছি, যে সাবজেক্টটা যে একটা জেনুইন সায়েন্টিফিক ডিসিপ্লিন এবং এইটাকে যে আসলে অবজেক্টিভলি বাট উইথ জেনুইন এমপ্যাথি অ্যান্ড কেয়ার ডিল করার বা দেখার ব্যাপার আছে, সেই ব্যাপারটা মনে হয় যে মানে ওনার মতো ভালো আর কজন শেখায়, এটা নিয়ে আলোচনার অবকাশ থাকতে পারে। কারণ স্যারের বয়সে চলে গেলে যখন পেশেন্টের লোড অনেক বেশি হয়ে যায়, তখন একদিকে হচ্ছে যে পেশেন্টের লোড চেম্বারে, আরেকদিকে হচ্ছে আমি অনেক জেনে ফেলছি, তখন যেটা হয় আমাদের এভিডেন্স বেসড একটা প্র্যাকটিস অথবা সিস্টেমিক যে একটা অ্যাপ্রোচ, সেটার প্রতি আমাদের আস্তে আস্তে একটা মানে সম্পর্কটা কমে যায়। তখন দেখা যায় আমরা মানে টাইপ 1 থিঙ্কিং, টাইপ 2 থিঙ্কিং বলে একটা ব্যাপার আছে। টাইপ 1 হচ্ছে সিস্টেমিক থিঙ্কিং থেকে আমরা মানে এক ধরনের ইনটুইটিভ থিঙ্কিংয়ের দিকে চলে যাই। কিন্তু এটা ইন্টারেস্টিং, মামুন স্যারের ক্ষেত্রে আমি দেখছি যে একদম অ্যাট দ্য এন্ড অফ হিজ লাস্ট ডে অফ প্র্যাকটিস, মানে স্যার এখনও প্র্যাকটিস করে, বাট আমি যদি বলি গভর্নমেন্ট প্র্যাকটিসের, উনি অ্যাট দ্য এন্ড অফ ডে পর্যন্ত উনি এইটা ধরে রাখছে। ইভেন আমরা যারা মানে একদম বাচ্চা কাচ্চা, এখন আমাদের কাছে মনে আছে এত একটু শর্টকাট করে ফেলি, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসছে। এটা খুব অ্যামেজিং একটা ব্যাপার আই থিঙ্ক। এবং মানে আমি যদি কোনো জুনিয়র কখনো আমার কাছে এমনিতেই ঢাকা মেডিকেলের জুনিয়র বা বাইরের অনেকে এনথুজিয়াস্ট আমার সঙ্গে যারা কানেক্টেড, অনেকে যখন যোগাযোগ করতো বা বলতো, আমি বলতাম যে মানে সাইকিয়াট্রি নিয়ে মাইন্ডসেট বা আউটলুকটা ক্রিয়েট করার জন্য আসলে প্রথম কিছুদিন মামুন স্যারের আন্ডারে ট্রেনিং করা একটা অ্যামেজিং ওয়ে হইতে পারে। কারণ উনি প্রথমেই কখনো জটিল একটা ডিজিজ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এগুলোতে যাবেই না। উনি প্রথমে হচ্ছে বইয়ের প্রথম দিকের ওই লাইনগুলো পড়াবে এবং ওগুলোর মিনিং জিজ্ঞেস করবে, যাতে জেনুইনলি মনে হয় যে মানে এমপ্যাথি শব্দটাকে উনি চোখে আঙুল দিয়ে ব্রেইনে এমনভাবে ব্রেন স্টর্ম করবে যে লিটারালি তুই মানে ফিল করতে পারবে ব্যাপারটা। সো উইচ ইজ গুড। এবং আমার মনে হয় যে আমি যদি জীবনে কখনো ট্রেনার হই, আমার নিজের আসলে ডাক্তার হিসেবে পড়ানোর খুব ইচ্ছা এবং আমি খুব এনজয় করি ব্যাপারটাকে, যে জীবনে যে অল্প স্বল্প সুযোগ পেয়েছি। আমার মনে হয় যে আমি স্যারের মতো পুরোপুরি না হইতে অবশ্যই পারবো না, বাট কাছাকাছি টাইপের ওই ওয়েতে পড়াইতে চাই মানুষজনকে। আচ্ছা, আমরা অবশ্যই চাই যে তুই টিচিংয়ে আস, কারণ এরকম দরকার, এনথুজিয়াস্টিক মানুষজন দরকার। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা কথাটা শুরু করেছিলাম হচ্ছে সাইকোলজি রিলেটেড, সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি, এই চারটা টার্ম আমরা মোটামুটি বুঝলাম।
পুরোপুরি বোঝা হয়তো আমাদের লেমেনদের পক্ষে সম্ভব না, যেহেতু আমরা ডিরেক্টলি ওখানে কাজ Even করি না। আমরা একটা আইডিয়া পেলাম। পরবর্তীতে যদি মানে এমন হয় যে আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগতেছে, আমরা কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে ইনডেপথেও কথা আমরা বলতে ইনডেপথে পারি। কথা বলতে পারি ডেফিনেটলি, কারণ এখন মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস অনেক বাড়ছে। আগে যেটা আমরা সবসময় জিনে ভূত আছর বলে চালাই দিতাম, এখন কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে আমি দেখছি পেরিফেরিতে কাজ করার সময় একদম গ্রাম পর্যায়ের মানুষ যাদেরকে আমরা ধরে নিই যে কুসংস্কার তথাকথিত একটা মেন্টালিটি, তারা কিন্তু সাইকিয়াট্রিস্টে শরণাপন্ন হচ্ছে। সো তাদের এই মানুষজনের এখন এই বিষয়গুলো জানার আগ্রহ আছে। আমরা ইন ডিটেলসে অবশ্যই যাব। তো ওই প্রশ্নের সূত্র ধরে আমি একটু জানতে চাই যে বাংলাদেশের ফিল্ডে, বাংলাদেশের পার্সপেক্টিভে যে চারটা আমরা আলাদা করলাম, সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপর হচ্ছে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তো বাংলাদেশে কারা, কোথা থেকে কারা কিভাবে ইয়াগুলো অথরাইজেশনটা পায়, এইটা যদি একটু আমরা জানতে চাই। এটাও যে আমি আসলে আমি যতটুকু জানি তার বেসিসে বলবো, যদি এর মধ্যে কোনো কারেকশন থাকে আমার মনে হয় অডিয়েন্স জানিয়ে দিতে পারে। আমি কোনোভাবেই দাবি করতেছি না আমি এই সাবজেক্টে অথরিটি বা সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট একজন এনথুজিয়াস্ট এবং বাংলাদেশের একজন রেজিস্টার্ড লার্নার হিসেবে, হ্যাঁ এনথুজিয়াস্ট লার্নার এবং একজন বাংলাদেশের রেজিস্টার্ড ফিজিশিয়ান হিসেবে, প্র্যাকটিসিং ফিজিশিয়ান হিসেবে আমি যা যা জানি সেই বেসিসে বলতে and with years of experience in mental health. Yeah, we can say that. Okay. So আমি যেমন আমাদের দেশে যদি সাইকোলজিস্ট বলি, এটা তো একটা ইউনিভার্সিটির ডিগ্রি। হ্যাঁ স্যার। সো প্রথমে একদম খুব বেসিকলি যদি আমি ডিফারেন্সিয়েট করি যে যারা সাইকোলজিস্ট তারা আসলে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আর যারা সাইকিয়াট্রিস্ট তারা প্রথমত তারা একজন ডাক্তার আমাদের দেশের প্রেক্ষাপটে। প্রথমত আমাদের দেশে যে বেসিক একটা মেডিকেল কোয়ালিফিকেশন, যেটা আমাদের দেশের জন্য এমবিবিএস অথবা ইভেন বাইরে থেকে কেউ এমডি করে আসতে পারে, সো রাশিয়া থেকে আসতে পারে, ইউএসএ থেকে এমডি করে আসতে পারে। তো প্রথমত সে হচ্ছে একজন ডাক্তার, তারপরে সে মেন্টাল হেলথ গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, আমরা এইভাবে বলতে পারি। এক্স্যাক্টলি। সো তারপরে সে হচ্ছে সাইকিয়াট্রিতে একটা রেকগনাইজড পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে। এটার অনেক টাইপের ডিগ্রি আছে, যেমন যদি বাংলাদেশে বলি, যদি বাংলাদেশে যেমন আগে হচ্ছে ডিপ্লোমা ছিল, আমাদের অনেক বড় বড় রেসপেক্টেড স্যাররা আছেন, ওনারা ডিপিএম, ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল মেডিসিন। এটা আমি জানতাম না আগে ডিপ্লোমা যে ছিল। হ্যাঁ হ্যাঁ, ডিপিএম অনেক স্যারদের প্রেসক্রিপশনে দেখা যায় ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল মেডিসিন। সো ডিপ্লোমা ছিল, এখন ডিপ্লোমা কোর্সে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ ইউজুয়ালি আমরা দেখি যে আগে ডিপ্লোমা ছিল না অনেক সাবজেক্ট, নতুন করে ডিপ্লোমা খোলা হচ্ছে, কিন্তু একটা জিনিস ডিপ্লোমা ছিল আগে, এটা এখন নাই। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ওকে, এমফিল ছিল এক সময়, এখন এমফিলও নাই। তাহলে ডিপ্লোমা এমফিল পাচ্ছি, ডিপ্লোমা হ্যাঁ, কিন্তু যেহেতু স্যাররা অনেকে এই ডিগ্রি করে, এখন আমরা এর এমফিল বা ডিপ্লোমা এনরোল করতে পারবো না, কিন্তু যারা প্র্যাকটিশনার অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন যাদের কাছ থেকে আমরা শিখি, তাদের এই ডিগ্রিগুলো ক্রিডেন্সিয়ালসগুলো আছে। সো এটা, তারপর হচ্ছে কারেন্টলি এখন সবচেয়ে বেশি হচ্ছে এফসিপিএস আর হচ্ছে এমডি। এফসিপিএস হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান থেকে দেওয়া হয়, আর এমডি হচ্ছে বিএসএমইউ, যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, কিন্তু আগে কিন্তু আগের নন রেসিডেন্সি এমডি গুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিও দিত। ঢাকা ইউনিভার্সিটিতে, আচ্ছা। তাহলে আমরা ক্লিনিক্যাল জায়গা থেকে যেটা দেখলাম, আর হচ্ছে এমসিপিএস আছে। সো এমসিপিএস করলেও কেউ একজন নিজেকে সাইকিয়াট্রিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। দুইটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকোথেরাপি। এটা কোথায়? সো সাইকোলজিতে প্রথমত ব্যাচেলার্স করা যায়, সেটা জাতীয় ভার্সিটির আন্ডারে অনেক জায়গায় হয়, সেটা তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সাইকোলজির কথা বলছি। হ্যাঁ, সাইকোলজি। সো সেটা, তারপর হচ্ছে ইডেন কলেজে করা যায়, যে এরপরে সাইকোলজির অনেকগুলো ব্রাঞ্চ আছে। সাইকোলজি ইটসেলফে আবার মাস্টার্সও করা যায়। আচ্ছা, সো মাস্টার্স, পিএইচডি অন্য যে কোনো সাবজেক্টের মতো করা যেতে পারে। আর আমি যতটুকু জানি, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, স্কুল সাইকোলজি, এই সাবজেক্টগুলোতে মাস্টার্স চালু আছে। কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিতে সরাসরি ঢোকা যায় সোফার আই নো, ইয়াতে মানে গ্র্যাজুয়েশনে। হ্যাঁ, এটা আমি বলছি। সো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা, যে ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স আছে, মাস্টার্স আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এডুকেশনাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল, তারপর এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং, ক্লিনিক্যাল আর স্কুল সাইকোলজিতে। আচ্ছা, আর জগন্নাথ ইউনিভার্সিটিতে সম্ভবত ক্লিনিক্যাল আর কাউন্সিলিং সাইকোলজি দুটো মিলে একটা মাস্টার্স প্রোভাইড করে, যতটুকু আমি জানি। আর এছাড়া সম্ভবত এডুকেশনাল সাইকোলজিতে ওদের মাস্টার্স আছে। সো এরকম। আর হচ্ছে এখন আমরা একটু ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে বলি। সো ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স সরাসরি ঢোকা যায়। হ্যাঁ, মাস্টার্স না, এটা ব্যাচেলর ডিগ্রিতেই ঢোকা যায়। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে। বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজিতে ব্যাচেলার্স আছে এবং এরপরে মাস্টার্স করা যায়। সো এইটা হচ্ছে, আরও অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে থাকতে পারে, যেমন বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আছে যেখানে
সাইকোলজিতে ব্যাচেলার্স মাস্টার্স প্রোভাইড করে। ক্লিনিক্যাল সাইকোলজিতে না, সাইকোলজি আমি Psychology, যতটুকু জানি। আচ্ছা, okay. আচ্ছা, সো সাইকোলজিতে ব্যাচেলার্স মাস্টার্স প্রোভাইড করে এরকম আছে। আর ওই যে জাতীয় ভার্সিটির আন্ডারে অনেকগুলো আচ্ছা, কলেজ বা এই তাহলে- জায়গাগুলোতে হ্যাঁ, আছে। তাহলে আমরা সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকিয়াট্রি থেকে আমরা মোটামুটি। এখন আমি জানতে চাই সাইকোথেরাপিস্ট যারা, ওরা অ্যাকচুয়ালি কোথা থেকে ট্রেনিংটা নেয় বা অথরাইজেশনটা নেয়? আচ্ছা, সো এই জায়গাটাই হচ্ছে, যেমন ধর যে ডাক্তারদের জন্য আমাদের দেশে, মানে আমাদের মেডিকেল সিস্টেমেও অনেক জায়গায় অনেক মানে স্কোপ ফর ইমপ্রুভমেন্ট আছে, অনেক জায়গায় অনেক ফ্ল আছে, এগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করতে পারি, প্রবাবলি আমরা করবো একদিন। বাট ইন জেনারেল যদি দেখি, আমাদের ডাক্তারদের মোটামুটি একটা রেজিস্ট্রেশন বা ক্রিডেন্সিয়ালের একটা অ্যাকনলেজমেন্টের একটা প্রসেস আছে, যে তুমি হচ্ছে একটা রেকগনাইজড মেডিকেল কলেজ বা দেশের বাইরে যদি হয় এরকম কোনো একটা জায়গা থেকে একটা গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি নিবা, MBBS বা MD অর হোয়াট এভার, সেটা নেওয়ার পরে তুমি হচ্ছে BMDC থেকে রেজিস্ট্রেশন পাবা, আর বাইরে থেকে হলে রেজিস্ট্রেশন এক্সাম দিয়ে পেতে হবে। সো তারপরে তুমি ডাক্তার। এরপরে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তখন তুমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য BMDC থেকে আবার রেজিস্ট্রেশন নিবা, তখন তুমি স্পেশালিস্ট ডক্টর। সো হাউ ইট ওয়ার্কস আমাদের দেশে মোরারলি তেমন। কিন্তু আমাদের দেশে সাইকোলজিস্টদের জন্য এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন প্রসেস ইন প্লেস নাই। সাইকোথেরাপিস্ট, হ্যাঁ, আমি আসতেছি। সো সাইকোলজিস্টদের জন্য কোনো রেজিস্ট্রেশন প্রসেস ইন প্লেস নাই। সো এখন বাইরের দেশে আমি যেমন বললাম যে সাইকোথেরাপি কারা প্রোভাইড করতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা প্রোভাইড করতে পারে, অন্যান্য সাইকোলজিস্টরাও প্রোভাইড করতে পারে, বেসড অন, এই যে আমি সার্জারির মেটাফোরটা ওই জন্যই আমরা শেষ করি নাই সেটা, কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে যেমন আমরা মেডিকেল ডক্টর হিসেবে হয়তোবা একটা লাইপোমা আমিও এক্সিশন করতে পারবো, কিন্তু আমি তো আর এখন হুইপলস সার্জারি করব না, এটার জন্য জেনারেল সার্জন বা হেপাটোবিলিয়ারি সার্জন লাগবে, তাই না? ঠিক তেমনি আসলে কোন ধরনের সাইকোথেরাপি কোন এক্সটেন্টে প্রোভাইড করা হচ্ছে সেটা আসলে ডিপেন্ড করে প্র্যাকটিশনারের মানে ট্রেনিং বা স্কিলের উপরে। যেমন আমরা ওষুধের ক্ষেত্রেও দেখি যে কিছু OTC ড্রাগ আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে, জ্বর হলো কোনো প্রেসক্রিপশন লাগবে না, এটা বাইরের দেশেও অ্যাপ্রুভড, যে কোনো দোকান থেকে আমরা জ্বরের একটা ওষুধ খেতে পারবো। সো মানে এই যে প্র্যাকটিসগুলো, এগুলো কিন্তু স্ট্র্যাটিফিকেশন আছে যে কে কোনটা কোন লেভেলের স্পেশালাইজেশন হবে। সো যার একটা 4-5 বছরের সাইকোলজির একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে কিন্তু চাইলে বেসিক একটা সাইকোথেরাপি, যদি তার থেরাপি রিলেটেড বা কাউন্সেলিং রিলেটেড ট্রেনিং থাকে, সে যদি প্রোভাইড করতে পারে। আমাদের দেশে এখন পর্যন্ত লিগালি এটা নিয়ে কোনো বাধা নেই। এটা কি বাইরের দেশেও কিভাবে হয়? না, ওইটাই আমি বললাম যে যেহেতু ওদের দেশগুলোতে রেজিস্টার্ড এই প্রফেশনগুলো, এটা কি আলাদা বডি আছে ওদের? বডি আছে। আমাদের দেশেও করা হচ্ছিল, আমাদের দেশে কিন্তু একটা আইন করা হয়েছে, যাতে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট করা হয়েছে আর কি। সো রিহ্যাবিলিটেশন কাউন্সিল যদি এখনও, আমি যতটুকু জানি এখনও ফর্ম করা হয় নাই, যদি ওই রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর্ম করা হয়, তখন আমাদের সাইকোলজিস্টদেরকে রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড হইতে হবে। তারপরে যেমন এখন আমাদের নার্সদের রেজিস্ট্রেশন লাগে বা BNMCর আন্ডারে, নার্সিং আন্ডারে, তারপরে হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্টরাও হচ্ছে রেজিস্ট্রেশন পায়। সো এরকম ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে। সো এরকম যখন তাদের এরকম রেজিস্ট্রেশন চলে আসবে, তখন হচ্ছে এই জায়গাগুলোতে, যেমন ওই অ্যাক্টটা আমি পড়ে দেখার চেষ্টা করছি, এটা কি নতুন একটা অ্যাক্ট হয়েছে? হ্যাঁ, এটা খুব বেশি, বাট ওটার এখনো ওই যে বললাম যে ইমপ্লিমেন্টেশন পুরোপুরি হয় নাই। এটা নতুন বলতে কেমন নতুন? আমি এক্স্যাক্টলি জানি না, মনে হয় মানে পোস্ট 2010-এর পরে, 17-18 বা একদম রিসেন্ট। হ্যাঁ, খুবই রিসেন্ট হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে মেন্টাল হেলথ রিলেটেড এটাই কি একমাত্র অ্যাক্ট? না, মেন্টাল হেলথ অ্যাক্ট 2018-তে আছে, যেটা লুনেসি অ্যাক্ট ব্রিটিশ আমলের 1893 বা 97 এত বছর পরে 2018-তে গিয়ে নতুন একটা অ্যাক্ট আমরা চেঞ্জ করলাম, সেটা আছে। সো বাট এমনিতে রিহ্যাবিলিটেশনের যে অ্যাক্টটা, সেটা অনুযায়ী আমার জানা মতো এখন পর্যন্ত রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন করা হয় নাই। যদি করা হতো অ্যাক্টিভলি, তখন আমরা আসলে এই জায়গাটাতে আরও একটা স্ট্রাকচার্ড স্ট্র্যাটিফিকেশন পেতাম। কেন? কারণ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে কিন্তু বলা আছে যে কেউ যদি নিজেকে, মানে ইফ আই রিমেম্বার কারেক্টলি, কেউ যদি নিজেকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে চায়, তাহলে তার মিনিমাম ক্লিনিক্যাল সাইকোলজি দিয়ে MPhil করা থাকতে হবে। আবার কেউ যদি নিজেকে কাউন্সিলিং সাইকোলজিস্ট বলতে চায়, তাহলে তার ওই সাবজেক্টে MPhil করা থাকতে হবে, MPhil বা PhD মানে। কিন্তু এবং আমি আমার যেসব সাইকোলজিস্ট কলিগদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অ্যান্ড সাম অফ দেম আর অ্যামেজিং, দে হ্যাভ রিয়েলি গুড স্কিল, এবং তারা পেশেন্টের সঙ্গে খুব ভালো ডিল করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাম অফ দেম আর নট ট্রু। সো আমি যেটা দেখছি যে
এর মধ্যে অনেকে যেমন ঢাকা ইউনিভার্সিটির যারা ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজি গ্র্যাজুয়েট, ওনারা কিন্তু এই জায়গায় মোটামুটি এখন থেকে নিজেরাই এই ডেজিগনেশনগুলোর ব্যাপারে এক ধরনের সেলফ রেগুলেশন প্র্যাকটিস করেন, হুইচ ইজ এক্সেলেন্ট। ওনারা হচ্ছে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলে নিজেদেরকে অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে ডেজিগনেট করেন, অ্যান্ড দেন কেউ যদি এমফিল বা পিএইচডি করে তখন নিজেকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঠিক তেমনিভাবে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট, তারপরে মাস্টার এমফিল বা অনওয়ার্ডস হলে কাউন্সিলিং সাইকোলজিস্ট, এভাবে করে ডেজিগনেট করেন। এবং ইন্টারন্যাশনালিও কিন্তু ইন্টারন্যাশনালি ইভেন সাইকোলজিস্টও যদি বলো, আমি মানে ইন্টারন্যাশনালি তো একটা ভেগ টার্ম, বাট আমরা যেসব দেশ মানে কান্ট্রিজ উই লুক আপ টু, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, অর লাইক রিয়েলি ডিসেন্ট মেন্টাল হেলথ সার্ভিসেস যেই দেশগুলোতে আছে সেইগুলোতে ওরা কিন্তু সাইকোলজিস্ট বলতেও কিন্তু পিএইচডি বোঝায় আসলে। মানে সাইকোলজিস্ট ডেজিগনেশনটা ওরা অনেক সময় শুধু ব্যাচেলার্স দিয়ে, যেমন আমাদের দেশে যারা ব্যাচেলার্স করে তারা নিজেদেরকে সাইকোলজিস্ট হিসেবে ইয়ে করে, এবং আমাদের এখন পর্যন্ত লিগালি এটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু অনেক দেশে আছে শুধু সাইকোলজিস্ট ডেজিগনেশন, মানে সাইকোলজিস্ট মানেই হচ্ছে তার একটা পিএইচডি আছে এবং তাকে ইউ ক্যান কল দ্যাট পারসন ডক্টর, মানে ইউ ক্যান অ্যাজিউম যে দ্যাট পারসন হোল্ডস এ পিএইচডি, সো ইউ ক্যান মানে তাকে তুমি ডক্টর হিসেবে সম্বোধন করতে পারো। ওইটা মেবি এরকম টার্মে বলে যে যারা এখনো পিএইচডি করে নাই, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছে, ব্যাচেলর অফ সাইকোলজি বলে, যে আমি একটা সাইকোলজির উপর ব্যাচেলরের ডিগ্রি একটা কোর্স করছি, বাট অ্যাকচুয়ালি আমি মানে ইন্ডিপেন্ডেন্ট কোনো রিসার্চ ওয়ার্ক করি নাই। যখন আমি এটা কমপ্লিট করব, একটা থিসিস কমপ্লিট করব, তখনই মেবি আমি নিজেকে সো মাস্টার্সে ওনারা একটা থিসিস করে, ব্যাচেলার্সও করে আই গেস, আমরাও তো এমবিবিএসে করছি তাই না? সো বাট আমি এই জায়গাটায় ক্লিয়ার না আমি, সো এটা আমরা প্রবাবলি জাস্ট ইনফারেন্স করতেছি। বাট যেমন ইন্ডিয়ার ক্ষেত্রেও আবার ওদের আরসিআই আছে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, সো ওরাও মোটামুটি এই আরসিআই দিয়ে সাইকোলজিস্টদেরকে রেজিস্টার করার চেষ্টা মানে করে। এবং ওদেরও আমি যেহেতু লিঙ্কডিনে অনেক ইন্ডিয়ান সাইকোলজিস্টদের সঙ্গে অ্যাড আছি, আমি দেখতে পাই যে মানে ওই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা, মানে সিস্টেমটা প্রপারলি কাজ করে না, এই ব্যাপারগুলো আসলে সব জায়গাতেই মোরালেস আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করি। সো সাইকোথেরাপিস্ট শব্দটা যদি বলি, সাইকোথেরাপিস্ট আসলে একজন, আমি যতটুকু বুঝি, একজন মেডিকেল ডক্টর যে সাইকিয়াট্রিস্ট না, কিন্তু যার সাইকোথেরাপিতে ট্রেনিং আছে সেও হইতে পারে। জিপি ট্রেন্ড ইন সাইকোথেরাপি হইতে পারে, অনেক দেশে এমনটা হয়। ইভেন আমার যে ফ্রেন্ড ইউকেতে কাজ করে সাইকিয়াট্রি সেক্টরে, আমি এমন অনেকে শুনেছি যে ওরা সাইকোথেরাপি নিয়ে কাজ করে কিন্তু সে আসলে সাইকিয়াট্রিতে কমপ্লিট পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে না, এরকম হতে পারে। সাইকিয়াট্রিক নার্স করতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বন্য সাইকোলজিস্টরা করতে পারে। এবং আমি, আমার সৌভাগ্য হয়েছে আমার কারেন্ট ওয়ার্ক প্লেসের সুবাদে আমি একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে কাজ করেছি কানাডায়, এবং উনি এক্সটেন্সিভলি ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ সাইকোথেরাপি প্রোভাইড করতো কানাডাতে। সো আসলে মোরলে সাইকোথেরাপি হচ্ছে একটা ইন্টারভেনশন, এটার এক্সটেন্স লেভেলের উপর ডিপেন্ড করে এটা আসলে বিভিন্ন এই গ্রুপ অফ প্রফেশনালস প্রোভাইড করতে পারে। যেমন একটা স্টিচ, ছোটো একটা স্টিচ যেমন একজন মেডিকেল টেকনোলজিস্টও দিতে পারে, ঠিক ওটাও তো এক ধরনের সার্জারি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমি যখন সাইকিয়াট্রিতে ইন্টার্নশিপে কিছুদিন ট্রেনিং করলাম, দেখলাম যে ঢাকা ভার্সিটির কিছু ট্রেইনি আসে, ওরা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের? ওনারা হচ্ছে ক্লিনিক্যাল কাউন্সিলিং, স্কুল সাইকোলজি, এখান থেকে আসেন মাস্টার্স করে, পোস্ট গ্রেড। হ্যাঁ জি, পোস্ট গ্রেড। ওনারা মাস্টার্সের একটা পার্ট হিসেবে ওনারা ওখানে হচ্ছে ইন্টার্নশিপ করেন, ক্লিনিক্যাল ইন্টার্নশিপ করেন, সাইকোথেরাপি প্রোভাইড করেন। আবার এমফিলের মানুষজনও আসেন, এমফিলেও ওনাদেরকে ক্লিনিক্যাল প্লেসমেন্টে থাকতে হয়। সো শুধু ঢাকা ভার্সিটি না, ওখানে অন্যান্য জগন্নাথ থেকেও অনেক মানুষজন আসেন ট্রেনিং করার জন্য। আচ্ছা, এখন আমি সবচেয়ে হট যে কোশ্চেন, মানে সাইকোলজি রিলেটেড, সেটা হচ্ছে মানে সাইকিয়াট্রি রিলেটেড, যে সাইকিয়াট্রি মেডিকেল সায়েন্সের অন্য সাবজেক্ট থেকে, অন্য ফিল্ড থেকে কিভাবে আলাদা, বা অ্যাকচুয়ালি আলাদা কি না? ওই যে একটু আগে বললি কোন একজন ডক্টর মজা করে কি বলতো, এটা মাম্বো জাম্বো, মাম্বো জাম্বো। সো অ্যাকচুয়ালি এটা মাম্বো জাম্বো কিনা, বা এটা আমাদের এই ভিডিওর থাম্বনেইল হতে পারে, এই সাইকিয়াট্রি মাম্বো জাম্বো। ইয়েস, বা আপনারা খাবেন না? আচ্ছা, হোপফুলি ওকে। এটা খুব ভ্যালিড একটা কোশ্চেন। সো এটা মানে তুই যদি আমার কাছ থেকে ইয়েস নো আনসার চাস, আসলে ইয়েস নো আনসার দেওয়া খুব মুশকিল। আই গেস যে জীবনে এটার আমার একটা টেক আছে, আমি একটু শেয়ার করব। পড়াশোনা করতে করতে এমন একটা ফেজে যাব, কোনো সময় এটার একটা ইয়েস নো আনসার দিতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম অ্যাট দ্যাট স্টেজ রাইট নাও। বাট ইন জেনারেল আমি যদি বলি যে যেমন আমার খুব জার্নালগুলো পড়তে লাগে এখনও, বাট পাই না এখন খুব বেশি। সো ল্যান্ডসেটে একবার আমি এরকম একটা লেখা পড়ছিলাম, ল্যান্ডসেট সাইকিয়াট্রিতে, যে বলতেছিল সাইকিয়াট্রি হচ্ছে সায়েন্স, ফিলোসফি আর সাইকোলজি, ও এভাবে বলছে,
এই তিনটার একটা মিক্সচার। মানে আমি বলতেছি না যে দিস ইজ এ মানে রাইট ডেসক্রিপশন, বাট এটা ক্লোজ টু হাউ আই ইন্টারপ্রিট অর হাউ আই পারসিভ সাইকিয়াট্রি আই ক্যান সে, যে এখানে আসলে কিছু সায়েন্স আছে, বাট যদি আমি বলি যে এটা একদম 100% হার্ডকোর সায়েন্স, তাহলে আসলে মিথ্যা বলা হবে। এখানে মানে এটা কি সাইকিয়াট্রি রিলেটেড বলতেছি, সাইকিয়াট্রি সম্পর্কে? আচ্ছা, ওকে। সো সাইকিয়াট্রি যদি সাইকিয়াট্রি তো আমরা একটা ভ্যালিড সাবসেট অফ মেডিকেল সায়েন্স ধরি, এবং মেডিকেল সায়েন্সটা তো একটা হার্ডকোর সায়েন্স, তাই না? আমি এখানে তো তোর সঙ্গে একটু ডিসএগ্রি করব। আচ্ছা, ওকে। ডেফিনেটলি এটা হার্ডকোর সায়েন্স না। আচ্ছা, ইন হোয়াট রেসপেক্ট? মানে তাহলে হার্ডকোর তো একটা ভেগ টার্ম, তাই না? হার্ডকোর ভেগ টার্ম বলতে যেমন আমরা যদি এভিডেন্স বেস মেডিসিনের যে একটা ল্যাডার আছে, সেটা যদি চিন্তা করি যে আমরা আমাদের মেডিকেল সায়েন্সের গোল কি, যে পেশেন্টের সাফারিংসটাকে এলিভিয়েট করা, আমরা কোন ওয়েতে করতে পারি, আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো এভিডেন্স বেস কোনটা আছে সেটা নিয়ে, যেমন আরসিটিগুলো, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল অথবা মেটা অ্যানালাইসিস। আমরা ট্রাই করি প্রথমে ওই ধরনের কোনো ইন্টারভেনশন আছে কি না, যদি না পাই আমরা ল্যাডারের নিচেরটাতে আসি, যদি না পাই আরও নিচে আসি। সবার নিচে হচ্ছে ক্লিনিশিয়ানের মানে জাজমেন্ট। সো মানে আমাদের চেষ্টাটা তো ওইটাই, যে হার্ডকোর যত অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা হইতে চাই। হ্যাঁ, তো মানে আউটলুকটা তো একদম হার্ডকোর একটা সায়েন্টিফিক আউটলুক। এখন হইতে পারে অনেক জায়গায়, যেমন কিছু নিউরোপ্যাথি বা কিছু জায়গা আছে যেগুলাতে অ্যাকচুয়ালি আমরা ওইরকম এভিডেন্স বেস কিছু পাচ্ছি না, রিপোর্টেবল, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল, তখন তো আমরা মানে লেস আমাদের ইনটিউটিভ বা আমাদের জাজমেন্ট থেকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা পাচ্ছি না বলেই তো দেওয়ার চেষ্টা করি। কিন্তু সাইকিয়াট্রি তো একই ল্যাডার ফলো করে, তাই না? হ্যাঁ, অ্যাবসলিউটলি। বাট ওই যে আমি বললাম যে মেডিসিন ইটসেলফকেই আমি আসলে হার্ডকোর সায়েন্স বলতে চাই না, বরঞ্চ আমি বলতে চাই এটা হচ্ছে সায়েন্স, আর্টস এবং আর্টসের একটা কম্বিনেশন। এটা কোন সেন্সে, মানে আর্টসের কম্বিনেশন? এভরিথিং আর্টস, পৃথিবীর যে কোনো কিছুই আর্ট। কারণ যখন আমরা পেশেন্টের মতো, হ্যাঁ, কারণ একটা পেশেন্টের মতো একটা ভলাটাইল জিনিস, কারণ পেশেন্ট কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল সিমটম না, একটা পেশেন্ট যখন একটা ফিজিক্যাল সিমটম ডেভেলপ করে, সাথে সাথে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা অ্যাংজাইটি, তার সোশ্যাল একটা ব্যাকগ্রাউন্ডে তার জব হ্যাম্পার হচ্ছে, এভরিথিং মিলায় পেশেন্ট খুব মানে খুব সাটল একটা কন্ডিশনে থাকে। সো সেইখানে আমি জাস্ট একটা 3টা ওষুধ লিখে দিব, পেশেন্ট ভালো হয়ে যাবে, এরকম না। পেশেন্টের ওয়েলবিং কিন্তু ভালো করাটা একটা আর্টের ব্যাপার, এবং ভালো ক্লিনিশিয়ান যাদেরকে আমরা নমস্য বলে ধরে নিই মেডিকেল সায়েন্সে, তারা ওষুধের পাশাপাশি মানে হার্ডকোর ক্লিনিক্যাল প্র্যাকটিসের, সায়েন্টিফিক প্র্যাকটিসের পাশাপাশি কিন্তু তাদের পেশেন্টের এমপ্যাথি, সিম্প্যাথি, যে অনেকগুলো ব্যাপার আছে সেগুলো প্র্যাকটিস করে। হ্যাঁ, যদি ওইটা আমাদের সবসময় ডিফাইন করতে পারি না আমরা এটা প্রপার সায়েন্টিফিক ওয়েতে, সেই অর্থে আমি আর্ট মেনে নিতে রাজি আছি। কিন্তু কেউ যদি একটু থামাই, হ্যাঁ, যে ধর যেমনি যাদেরকে আমরা নমস্য বলি বা জেনুইনলি যাদের একদম মনের ভেতর থেকে রেসপেক্ট আসে, বড় বড় মানুষজন, স্যার বা ম্যাডাম যাদেরকে আমরা দেখি, তাদের দেখবি যে একটা বড় কোয়ালিটি কি জানিস, যে মানে তাদের অনেক হিউমিলিটি, অনেক নলেজের, জ্ঞানের যে সীমাবদ্ধতা, এই ব্যাপারটা সম্পর্কে তাদের অসম্ভব রকমের হিউমিলিটি আছে। যে যত বড়, যে যত জ্ঞানী, তার হিউমিলিটির পরিমাণ তত বেশি। অ্যাটলিস্ট আমার টেক হচ্ছে এটা থাকা উচিত। আমি বলি, আমরা একটু কম জানি, তাদের জ্ঞানের কচকচানি। আমি বলি মানে আমার টেক হচ্ছে যে কেউ যদি মানে দুর্জন বিদ্বান হইলেও পরিতজ, এই কথাটা এতটাই ট্রু। কারণ মানে যার মধ্যে বিনয় নাই সে অ্যাকচুয়ালি মানে সে কিছু জানে না, এটা হচ্ছে ট্রু কথা। যে জানে সে বিনয়, একদম অ্যাবসলিউটলি। ওই যে ফলবতী গাছ নুয়ে পড়ে, এই কথাটা যে কতটা সত্য, এটা আমি অলওয়েজ ফিল করি। মানে আমি আজ পর্যন্ত যত ভালো ভালো বই বা যে কোনো বইপত্র যে যাই পড়ছি, আমি দেখছি যে যারা বেশি জানে তারা বুঝে যায় অ্যাকচুয়ালি আমি কতটা জানি না, কত কিছু জানার। কিন্তু আমি এটার সাথে আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। কিন্তু আর্টের মিক্সচার বলার সময় আমি একটু ডিসএগ্রি কেন করি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা ওই যে অ্যাক্রিডিটেশন বিভিন্ন বডিগুলো আমরা তৈরি করি, কারণ কি এগুলো একটা ম্যাল প্র্যাকটিস হওয়ার পসিবিলিটি থাকে। আমি যদি একটু সায়েন্স একটু আর্ট বলি, তখন ওই যে আমরা হোমিওপ্যাথিক সায়েন্স, তারপর কিছু সুডো সায়েন্স আছে যেগুলোকে আমরা মানে ওই তখন আর ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি না, কারণ কিছু লুপ হোল থেকে যায়। ওই অর্থে আমি একটু মানে আর্টটা মিশাইতে চাই না, কিন্তু আদারওয়াইজ আমি টোটালি এগ্রি করি। আমিও ধর যে তুই যা বললি এটার সঙ্গে এগ্রি করি, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটাকে একটু যদি ক্ল্যারিফাই করতে দিস, যে এই অর্থে যে যেমন ধর ইভেন আমি আমার একটা খুব ক্লোজ জুনিয়র আছে, মানে হি ইজ গোয়িং টু বি অ্যান এক্সেলেন্ট সাইকিয়াট্রিস্ট, অ্যাবসলিউটলি। সো ও আমাকে একবার একটা বই পড়তে দিছে। মানে যখন হচ্ছে আমি যখন সাইকিয়াট্রিতে কাজ করা শুরু করছিলাম, তো আমারও
মানে এনথুজিয়াজম ছিল এরকম যে না আমি এর হার্ডকোর সায়েন্টিফিক বেসিসটা জানবো, সব কিছু এরকম, কিন্তু পরে গিয়ে দেখলাম যে অনেক পড়ার পরে হচ্ছে যে এখনও আসলে ক্লিয়ার না। এই জায়গাটা আমি আসবো পরে। তো কিন্তু ওই যে দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ এই টোটাল নো নট মেডিসিন ইটসেলফ, আই থিঙ্ক এইটা হচ্ছে যে এই টোটাল সাইকি যে ইয়াটা, সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, তারপর হচ্ছে এই যে সাইকিয়াট্রি বা এই পুরো সাইকি কথাটা যেখানে আছে, না এই যে এখন তুই স্টিগমায় চলে যাচ্ছিস, ডেফিনেটলি না। আমি তুই দুজনে আমরা এটা নিয়ে কথা বলবো, তোর শেষ তুই শেষ কর। আমাদের ফিজিওলজির বিশাল বই 3.5 পেজ একটা মেকানিজম অফ অ্যাকশন পড়ার পরে লাস্টের প্যারা হচ্ছে দ্য ক্লিয়ার মানে দ্য রিয়েল মেকানিজম ইজ স্টিল নট ক্লিয়ার। আমি এটার সাথে একটা আমি পার্সোনাল টেক হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে তুই এটা শেষ কর। আমরা আসলে ওই সরে যাচ্ছি, উই আর ভিয়ারিং অফ ফ্রম দ্য টপিক। সো ও আমাকে একটা বই পড়তে দিয়েছিল, আমার ওই জুনিয়র। ও বললো যে একটা বই, যে কারণ আমি খুবই এরকম চনমনে একটা ভাবছিল যে না আমি জানবো, তো একটা বই পড়তে দিচ্ছে যে ইজ এভিডেন্স বেসড সাইকিয়াট্রি ইথিক্যাল। তো এইটা ইন্টারেস্টিং একটা বই, আমি এটা নিয়ে দেখবো একটু বইটা। তো আমার কাছে আছে, আমি তোকে দিব। তো ইভেন আমরা একদিন এই বইটা রিভিউ করতে পারি, খুব ইন্টারেস্টিং হবে, বুঝছিস? মানে আমরা মেডিকেল সায়েন্স প্র্যাকটিসের বেসই ধরি যে এভিডেন্স বেসড একটা ব্যাপার, এখন এটা এথিক্যাল কিনা। মানে বইটা পড়ার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে, মানে মাথা ঘুরে গেছে, এভাবেও চিন্তা করা যায়, এবং খুব লেজিট কোয়েশ্চেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং, মানে অ্যানসার যাই হোক কিন্তু কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং, এবং বইটা তোর আসলে প্রপারলি কোনো আনসার দেয় না। বইটা হচ্ছে তোরকে মধ্যে আরো ফার্দার কোয়েশ্চেন জাগ্রত করে, এবং এটাই তো মানে যে তবে আমরা একটু জাস্ট এই জায়গায় আসি যে ওই তুই বললি এভিডেন্স বেসড মেডিসিন কত বছরের পুরনো একটা সায়েন্স, চিন্তা কর, এবং হাজার বছরের পুরনো। প্রবাবলি মেডিসিন ইজ অ্যাজ ওল্ড অ্যাজ the human civilization, but evidence based medicine কত pre-civilized, pre-history তো evidence medicine মানে civilization মানে হিউম্যান এক্সিস্টেন্সের শুরু থেকে মেডিসিনের একটা ভার্সন কাজ করে, কিন্তু তোর মানে এভিডেন্স বেস মেডিসিন কত পুরনো, অ্যানিমেলের মধ্যে, প্রাইমেটের মধ্যে এভিডেন্স আছে, কিন্তু এভিডেন্স বেস মেডিসিন যেটা, এটা কি এত পুরানো? তুই তাহলে ধর, আমি ধরে নিলাম যে হাইপোথেটিক্যাল, আমি আসলে ধর হিস্ট্রি ওভাবে টাইমলাইন বলতে পারি না, আমার আরেক সিনিয়র জয়ন্ত দাস থাকে বলে একজন, উনি আমাকে কারেক্ট করে দিব, বলে তুই এটা ভুল করছিস, বাট হাইপোথেটিক্যালি ধরলাম যে 10 মিলিয়ন ইয়ার্সের হিউম্যান সিভিলাইজেশন, তাহলে মেডিসিনও 10 মিলিয়ন ইয়ার পুরো। ধর যে আমি জানি না, এইগুলো সব হাইপোথেটিক্যাল বলছি, কিন্তু ধর এভিডেন্স বেস মেডিসিন হচ্ছে 200 বছর বা 100 বছরের, তাহলে তুই 100 বছরের আবিষ্কৃত একটা লেন্স দিয়ে 10 মিলিয়ন ইয়ার্সের একটা মানে নলেজ বেস বা ডিসিপ্লিনকে তুই ডিফাইন করার চেষ্টা করতেছিস। এটা তো আসলে আমি এটা একটু মানে ডিসএগ্রি করি না, বাট আমি বলবো যে ওরিয়েন্টেশনটা এরকম হওয়া উচিত যে একটা মানে আমরা তো চেষ্টা করতেছি যে ইমপ্রুভ করার, তাই না? তো এভিডেন্স বেসড মেডিসিন একটা গাল ভরা টার্ম, অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা আমরা অ্যাজ অবজেক্টিভ অ্যাজ পসিবল আমরা হওয়ার চেষ্টা করতেছি। মানে বলা যেতে পারে মেডিসিনকে অ্যাজ সায়েন্টিফিক অ্যাজ পসিবল করার জন্য আমাদের যে চেষ্টা, তার একটা পথ হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন। একটা পথ আপাতত আমাদের জন্য মানে একটা পথ, কেন বলছি আর কোন পথের সন্ধান আছে তোর কাছে? আমার কাছে তো আপাতত না, মডার্ন সায়েন্স এটা খুব ইফেক্টিভ একটা পথ। আমরা তো জাস্ট মানে ডিসকাশন, যে ইমরানের ক্যান্টিনে চায়ের ডিসকাশন হিসেবে বলছি। অবশ্যই আমি মানে ডেফিনেটলি আমি যদি সার্ট্রালিন লিখবো না ফ্লুক্সেটিন লিখবো, এটা তো অবশ্যই একটা আরসিটি বা মেটা অ্যানালাইসিস থেকে লিখবো। এই কোশ্চেনগুলো আমার পরের কোশ্চেন, আমি পরে আরেকটা জিনিস আলোচনা করব যে সাইকো অ্যানালাইসিস রিলেটেড যখন কথা করতে আসবে, তখন আমাদের এটা ইম্পর্টেন্ট যে এভিডেন্স বেসড, কারণ সাইকো অ্যানালাইসিস আলোচনা আমি যতগুলো ইউটিউবে দেখলাম বা জানার চেষ্টা করলাম, ওদেরও এই ব্যাপারটাতে একটু ইচিং আছে। আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্টটা নোট করে রাখি, কিন্তু এটা নিয়ে কথা বলবো। আমার পয়েন্টটা শেষ করি যে তো আমাদের চেষ্টা এভিডেন্স বেস করার, ধর যে এটা হচ্ছে দ্যাট ইজ দ্য আইডিয়াল, কিন্তু সত্যি কথা হচ্ছে যে তুই জাস্ট নর্মালি চিন্তা কর যে অনেক সায়েন্টিফিক মানে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে না, সব কিছু কি আরসিটি করে দেখা হয়েছে, সব কিছু কি মেটা অ্যানালাইসিস করে দেখা হয়েছে? কিন্তু তারপরে অনেক কিছু তুই যদি চিন্তা কর যে আমাদের অ্যানাটমির বইতে তোর ধর যে কথা আছে না, বডিতে 25 সেন্টিমিটারের 3টা বা 4-5টা ভিসের আছে বা 5টা এরকম জিনিস আছে, তোর কি ধারণা এগুলো সব আরসিটি করে আবিষ্কার করা? ওগুলো কি সায়েন্স না, মেডিকেল সায়েন্সের পার্ট না? ডেফিনেটলি পার্ট। তারপর ধর যে আমি জাস্ট বলি যে ধর তুই যদি অনেক এক্সস্টেড হস, তোকে রেস্ট নিতে হবে,
রিপ্লেনিশ করতে হবে। এইটা আমরা মেডিসিনে পথ্যের একটা ভূমিকা আছে না, নার্চার বা নারিশমেন্ট নার্সিংয়ের একটা রোল আছে না, এইগুলো সব নলেজ কি RCT করা, মেটা অ্যানালিসিস করা? না, করা নাই, ডেফিনেটলি বেশিরভাগই নাই, আই উড সে বেশিরভাগই নাই। যেটা হচ্ছে কিন্তু এগুলো কাজ করে, আমরা জানি, আমি কি বুঝতে পারছি যেটা হচ্ছে এখন। এই যে কাজ করে, কতটুকু কাজ করে, আদৌ কি এটা প্ল্যাসিবো ইফেক্ট হিসেবে করতেছে না জেনুইনলি এটার একটা ইফেক্ট আছে, সেই হিসেবে এগুলো নিয়ে ইন রেট্রোস্পেক্ট কি হচ্ছে, রিসার্চ হচ্ছে না এমন না। আমি বলবো এটা যে যেগুলা আমরা ট্র্যাডিশনালি অনেক দিন ধরে, 1000 বছর ধরে জানি যে কাজ করে, এগুলোর বেশিরভাগই কাজ করে আমি বলবো। সেটা করে, কিন্তু সব তো আমার এভিডেন্স বেস দিয়ে আসে না, কারণ হিউম্যান সিভিলাইজেশন এত বছর, ওই যে ল্যাডার তুই যেটা বলছিস এত ওল্ড, কারণ আমরা অজস্র জিনিস মানুষ এক্সপেরিমেন্ট করছে, এতদিন পরে আমাদের কাছে যেটা আসলে মানে একটা ট্র্যাডিশন হিসেবে আসছে, এই ট্র্যাডিশন কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে আসছে। কিন্তু এর আগেও কিন্তু মানুষ 1000 বছর ধরে, লক্ষ বছর ধরে অন্য অনেক কিছু ট্রাই করছে, আলটিমেটলি যেটা ওয়ার্কআউট করছে সেটাই কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওইরকমই আসছে নলেজগুলা। সো মানে এগুলো সব কিছুই একটা বেসিস আছে। এক্ষেত্রে আমি সারা এমেরি ওয়াকারের একটা খুব বিখ্যাত লাইন আছে, বিখ্যাত না বাট আমার কাছে খুব এক্সিলেন্ট লাগছে, এটা আমি একদম লাইন টু লাইন কোট করতে পারতেছি না, এটা আমি দিয়ে দিব, প্যারাফ্রেজ করে দিয়ে দিব। এরকম বলছে যে সারা এমেরি ওয়াকার হচ্ছে একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট, ওনার একটা নতুন বই বের হয়েছে। উনি একটা পডকাস্ট এরকম বলতেছিল যে অ্যাকচুয়ালি আমাদের যত সিভিলাইজেশন আছে, যতগুলো কালচার আছে, যতগুলো ওল্ড কালচার আছে, সবগুলার যে আমাদের মিথ, সবগুলার যে প্র্যাকটিস, সবগুলোর মধ্যে সিড অফ ট্রুথ আছে, এবং কিছু কিছু সেখান থেকে নেওয়ার মতো আছে, কিন্তু আমরা কখনোই সেগুলোকে, যেটা বলে কুসংস্কার, এইগুলা বলে কখনোই ওড়াই দেওয়া উচিত না, সেগুলোর মধ্যে সিড অফ ট্রুথ আছে। এই কথাটা আসলে উনি অনেক এলোকুয়েন্টলি বলছিল, আমি বলতে পারতেছি না, সেটা খুব সুন্দর, হয়তো বা আমি এটা কোট করার চেষ্টা করব। তো আমরা বলতেছিলাম আমরা কথা বলতেছিলাম যে না, আমরা আসলে শুরু হয়েছে যে সাইকিয়াট্রি সায়েন্স কিনা সেখান থেকে, তাই না? তো আমি বললাম যে মেডিসিনের মতো সেখান থেকে এভিডেন্স। আমি এটা একটু মানে আমি বলতে চাই যে তুই যেমন বলতে চাচ্ছিস ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই, আমি বলতে চাই যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি একটা দিকে টানার চেষ্টা করবো এই অর্থে। না আবার ওই যে বললাম না, আমি তো ইয়েস নো আনসার দেই নাই। হ্যাঁ, সো ফান্ডামেন্টাল ডিফারেন্স নাই বলি না। আমার টেকটা যদি ইন শর্টে বলি, যেমন তুই যেটা বললি যে ফিজিওলজির ক্ষেত্রে আমরা অনেকগুলো মেকানিজম জানার পরে আলটিমেটলি বলি যে আরও মেকানিজম জানি না। তো এই ফিজিওলজি বা এই রিলেটেড জিনিসগুলো, যেমন বায়োকেমিস্ট্রি, মলিকুলার লেভেলে যখন চলে গেছে, আমরা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিসেপ্টর পর্যায়ে চলে গেছি। এরপরে যখন আমরা আরও মলিকুলার লেভেলে আরও যেতে চাবো, তখন এটা অ্যাকচুয়ালি একটা কোয়ান্টাম লেভেলে চলে যাবে। তখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের সাথে একটা ব্রিজিং করে ফেলতে পারবো গ্রসলি। তাহলে আমাদের একটা কন্টিনিউটি কিন্তু থাকবে, একদম গ্রস থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্স। যদিও কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারস্ট্যান্ডিং আমাদের খুব বেশি ভালো না, আমরা জাস্ট এটাকে ওয়ার্কআউট করতে পারি একটা টুল হিসেবে, সেটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। কিন্তু যদি মেডিকেল প্র্যাকটিস যতটুকু যায়, ততটুকু আমরা কন্টিনিউয়াস একটা মানে বটম পাই, এটা একটা বটম লেস না, আমি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং, আই মে বি রং, একটা বটম আমরা খুঁজে পাই, যে বটমটা কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে শেষ হচ্ছে, ফিজিক্সে গিয়ে শেষ হচ্ছে, যদি বলি পার্টিকেল ফিজিক্স বা সাব অ্যাটমিক পার্টিকেলে গিয়ে শেষ হচ্ছে, ওইটা নিয়ে আমরা কন্টিনিউ করতে পারি আবার। কিন্তু কিন্তু সাইকিয়াট্রিতে যে প্রবলেম, আমরা সাইকিয়াট্রি হচ্ছে হিউম্যান মাইন্ড নিয়ে কাজ করে, হিউম্যান মাইন্ড নিয়ে কাজ করে হচ্ছে সাইকোলজিরা, বেসিক সাইকোলজিরা বা সাইকোলজিস্টরা কাজ করে, কগনিটিভ নিউরোসায়েন্টিস্ট, এই দুইটাই মেইনলি হিউম্যান সায়েন্স নিয়ে কাজ করে। তো এই দুইটারই একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, যদিও সবাই আসলে এটা নিয়েও ডিবেট আছে, সবাই ফান্ডামেন্টাল প্রবলেম হিসেবে এটা নেয় না। সেটা হচ্ছে যে আমরা অন্য ফিজিক্যাল সিস্টেমটাকে আমরা অবজার্ভ করতে পারি অবজেক্টিভলি, একটা মাইক্রোস্কোপের নিচে, একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, কিন্তু হিউম্যান সাইকিটাকে অ্যাজ এ হোল কিন্তু আমরা অবজেক্টিভলি আমরা এটাকে স্টাডি করতে পারি না। কগনিটিভ নিউরোসায়েন্স যেটা করে সেটা হচ্ছে তারা ভিশন নিয়ে কাজ করে, যে দেখে যে আমরা যে ভিজুয়াল ইনপুট পাচ্ছি, যেমন আমি যতটুকু পড়ছি, কিছু কিছু স্টাডি এরকম হয় যে আমরা যে ভিজুয়াল ইনপুটটা পাচ্ছি, এইটা এক্সটেন্সিভলি ট্রান্সফর্ম হয় আমাদের ব্রেইনে, তারপরে আমাদের কনশাস মাইন্ডে আসে। মানে অ্যাকচুয়ালি আমরা যতটুকু ইনপুট পাচ্ছি তার দেখা যায় 1% ফিল্টার হয়ে আমাদের ইয়াতে আসে। এই যে ফিল্টারিংটা করতেছে, তার মানে দেয়ার ইজ সাম আনকনশাস থিংস ইজ গোয়িং অন। তাইলে কিন্তু এটা কিন্তু আমরা শুধুমাত্র ভিজুয়ালের ক্ষেত্রে জানতে পারতেছি। আবার একই রকমভাবে আমরা কিন্তু এটা রাইটিংয়ের ক্ষেত্রে, মানে একটা সার্টেন ফ্যাকাল্টি নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু অ্যাজ এ হোল হিউম্যান সাইকি, টোটাল যে পার্সোনালিটিটা, সেইটাকে আমরা মানে ওইভাবে আমরা যেভাবে অবজেক্টিভলি অন্য সিস্টেমটাকে অবজার্ভ করতে পারি, সেভাবে আমরা পারি না। এইটা হচ্ছে একটা মানে আমার টেক।
এই জন্য মানে ওইটাতে আমাদের হিউম্যান সাইকির আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের প্রবলেম আছে। আমাদের যেটা করতে হয়, ফ্র্যাগমেন্ট, বিভিন্ন জায়গায় ফ্র্যাগমেন্ট নিয়ে আমাদের জোড়া লাগায় একটা সাইকি, হিউম্যান সাইকি বা হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করে, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হয়। মানে আমি এটা নিয়ে আসলে তোর সঙ্গে ডিসএগ্রি করব কিছু কিছু পয়েন্টে। আমি বলবো যে এটা আসলে এই ব্রাঞ্চের বা এই মানে নলেজের বা এই ডিসিপ্লিনের আসলে ইউনিকনেস বুঝতে, মানে এটাকে এই অর্থেই দেখতে হবে। আচ্ছা, এখন আমি একটু বলি যে তুই বললি না যে টার্মটা এইভাবে ইউজ করলি যে আমরা অবজেক্টিভলি অন্য যেগুলোকে যেভাবে দেখি সেভাবে অ্যাসেস করতে পারি না বা মেজার করতে পারি না। আমি এখানে কতটুকু পার্টে তোর সঙ্গে এগ্রি করি আর কতটুকু করি না সেটা বলি। আমরা অবজেক্টিভলি মেজার করতে পারি, কিন্তু অন্যগুলোকে যেভাবে মেজার করি সেভাবে না। সো অবজেক্টিভ, যদি ইফ ইউ আস্ক মি ক্যান উই objectively measure or observe or assess human mental processes or psychological phenomena? Yes, but আমি এগ্রি করছি, but can we do it like যে আমি কার্ডিয়াক আউটপুট ইজেকশন ফ্র্যাকশন কিভাবে করি সেভাবে? মেবি নট। সো দুইটা ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, টোটালি এগ্রি করি। মানে এটাও ট্রু যে ধর ইভেন ধর একটা একদম যদি হার্ডকোর কথা বলি, হার্ডকোর সায়েন্স যেটা আমরা ধরি, কার্ডিওলজির কথা যদি ধরি, হার্ট কীভাবে কাজ করে, হার্টও কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্র্যাগমেন্ট হিসেবেই স্টাডি করি যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে কাজ করতেছে, মেকানিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে কাজ করতেছে, তারপর হার্টের হিস্টোলজি, ক্যাটেগরিক হিস্টোলজি দেখার চেষ্টা করি, পরে কিন্তু আমরা একটা পুরো ফাংশনটা এক্সপ্লেন করি। সো মানে আমি এটা বলবো না যে এটা সাইকিয়াট্রির বা সাইকোলজির ইউনিকনেস যে তারা টোটাল হিউম্যান সাইকি নিয়ে কাজ করতে পারতেছে না। আসলে কোনো সায়েন্সই একদম টোটাল ফেনোমেনন নিয়ে কাজ করে না, অ্যাসপেক্ট অফ ফেনোমেনন নিয়ে কাজ করে, পরে সেটা নিয়ে একটা টোটালিটি দাঁড়ানোর চেষ্টা করে। সো মানে আই ডু এগ্রি। আবার তবে এখানে মানে তুই কি এটা বোঝাতে চাইছিস বা আমি কি আসলে তোর সঙ্গে যদি বলি যে মানে তুই আসলে যে পয়েন্ট আউট করতে চাইছিস, ব্যাপারটা হচ্ছে এইটা যে ধর অন্য ডিসিপ্লিন বা ব্রাঞ্চগুলোকে আমরা আসলে যেইভাবে যদি বলি যে তাদেরকে সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করার, অবজার্ভ করার যেই গতি বা প্রোগ্রেশন, সেইটার তুলনায় মেন্টাল হেলথ রিলেটেড কন্ডিশনগুলোকে ওই একই মানে ইয়ার্ডসটিকে মেজার করার প্রোগ্রেশনটা আসলে একটু স্লো। এটা আমি যদি ধর যে হাইপোথেটিক্যালি ধরি যে মানে এটা মানে জাস্ট মাই পার্সোনাল টেক, ধর যে যদি অন্যগুলোর সবগুলোর যদি 2025-এ দাঁড়ায় থাকে, তাহলে মেন্টাল হেলথ রিলেটেড ক্ষেত্রে আমরা মনে হয় 2015-তে আছি, এটা 2005-এ এটা একটা অ্যাসপেক্ট, এটা খুবই অবভিয়াস একটা অ্যাসপেক্ট। কিন্তু এটা আরেকটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে যেমন হার্ট নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা কিন্তু সব কিছুই ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করি, কোয়ালিটিভ কিছুতে যাই না, যে কতটুকু নড়তেছে, এর হিস্টোলজি কতটুকু, কি ইলেকট্রিক অ্যাক্টিভিটি কত ভোল্ট, এগুলা আমরা সবকিছু। বরঞ্চ এখানে কার্ডিওলজিস্টদের কমেন্ট চাইবো, ইনসাইটফুল কার্ডিওলজিস্ট যে তারা কি আসলে সঙ্গে এগ্রি করে। না কার্ডিওলজিস্ট না, এটা যে কোনো ফিজিক্যাল সায়েন্সে আমরা কিন্তু সবসময় ক্যালকুলেটিভ মানে যেগুলো হচ্ছে কোয়ান্টিটিভ প্যারামিটার নিয়ে কাজ করি। আমরা কিন্তু হার্ট কীভাবে ফিল করে এটা নিয়ে কিন্তু আমরা আসলে ওরিড না। You should be. Definitely I should be, but unfortunately মানে আমি কার্ডিওলজিস্ট না, আমি রিসার্চারও না ওই সেন্সের, কিন্তু আমি যেটা দেখতেছি তারা বদার্ড না এখন টিল নাও। হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। কিন্তু মানে হিউম্যান সাইকের একটা ইম্পর্টেন্ট একটা কোর জিনিস হচ্ছে মানে তারা ফিল করে, তাদের একটা ফিলিং আছে, ফিলিং অ্যাকচুয়ালি তারা কি ফিল করতেছে। আমরা কিন্তু সাইকিয়াট্রি বা কগনিটিভ নিউরোসায়েন্স এভরিথিং আমরা যেটা জানতে পারি যে মেজারেবল এক্সপ্রেশন অফ ফিলিং, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন ইন দেয়ার মাইন্ড, যেটা লাইভ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি মেজার করা যায় না। এই যে মানে এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং, ইন্টারেক্টিভ হচ্ছে, এবং আমরা প্রবাবলি এই আলোচনা আমাদের মধ্যে আমি আরো কয়েকশোবার করছি, তাই না? এই আলোচনাটা কেন বলতেছি, আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, এটা আমি বলে ফেলি। সেটা হচ্ছে ডেভিড চামার, অস্ট্রেলিয়ান যে সাইকোলজিস্ট আছে, ওনার একটা বিখ্যাত আছে, সেটা হচ্ছে হার্ট প্রবলেম অফ নিউরোসায়েন্স। এইটা নিয়ে আমি একদম অনেক ছোটবেলা থেকেই, ওনার একটা আর্টিকেল আছে, হ্যাঁ, উনি হচ্ছে প্রোপোনেন্ট অফ হার্ট প্রবলেম অফ নিউরো সায়েন্স। এইটাই হচ্ছে ওনার একটা আছে প্রবলেম, যেটা উনি বলতে চাইছে, মানে ওইটা সবসময় মাথায় থেকে আমি যে হোলের কথা বললাম, বটমলেস একটা ব্যাপার উনি বলার চেষ্টা করছে যে আমরা সব কিছু অবজার্ভ করি অবজেক্টিভলি, মানে আমি এখানে আসি, এরপর আমি সামনে একটা সেটিং নিয়ে এটা কাজ করতেছি, কিন্তু আমি যে মাইন্ড নিয়ে কাজ করতেছি সেই মাইন্ডটাকে কিন্তু আমরা অবজেক্টিভলি কখনো মেজার করতে পারি না। এখন আমি যে মাইন্ডটা নিয়ে কাজ করতেছি সেই মাইন্ড সম্পর্কে আমি জানি না, তাহলে আমি অন্য একটা মাইন্ড সম্পর্কে কীভাবে জানবো? কারণ এটা তো ইন্টারাক্ট করতেছে সরাসরি।
কারণ আমরা যখন ফিজিক্যাল সায়েন্সে কোনো কিছু এক্সপেরিমেন্ট করি আমরা চেষ্টা করি এক্সপেরিমেন্টাল জায়গাটাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল আউটসাইড থেকে আলাদা করে ফেলার। যেমন গ্যালিলিওর একটা বিখ্যাত পরীক্ষা আছে কি, যে একটা ভারী বস্তু হালকা বস্তু পালক আর হচ্ছে একটা পাথর বা একটা লোহার খণ্ড একসাথে ফেলে দিলে এটা একসাথেই পড়বে। কেন বাংলা নর্মালি কেন আমরা পড়তে দেখি না, কারণ বাতাস আছে, তাহলে আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি, বাতাসটাকে আউট করে দিই। তো আমরা চেষ্টা করি যে অ্যাবসোলুটলি এটাকে যতখানি বাইরের এনভায়রনমেন্ট থেকে আলাদা করে ফেলা যায় যাতে ইন্টারেক্ট না করে। বাতাস ইন্টারেক্ট করলেই তো পালকটা আস্তে আস্তে পড়ে যাবে। কিন্তু আমরা যখন আরেকজনের ফিলিং নিয়ে চিন্তাভাবনা করবো, আরেকজনের মাইন্ডে চিন্তাভাবনা করবো, তার সাথে তো আমার মাইন্ডটা সরাসরি ইন্টারেক্ট করবে, তাই না? ওই মুহূর্তে যখনই আমি অবজার্ভ করতে যাব, সো তখন কি আমি অবজেক্টিভলি যেভাবে সাইন্টিফিকলি মেজার করতে চাই ওইটা অ্যাকচুয়ালি পারবো কি না। উনি প্রপোনেন্ট করছে, সবাই এগ্রি করে না, অনেকেই এগ্রি করে যে এটা একটা হার্ড প্রবলেম সায়েন্স। হয়তো বা আমরা পিন পয়েন্ট করতে পারবো একটা টাইমে যে অমুক নিউরনের 2,573 নম্বর নিউরনে যদি 5 গিগাহার্টজের একটা ইলেকট্রিক অ্যাম্পলিটিউড পাঠানো হয় তখন সে ফিলিং অফ রেড করে, এরকম পিন পয়েন্ট করতে পারবো কগনিটিভ নিউরোসায়েন্সের মাধ্যমে। আমরা আমাদের বিলিয়নস অফ নিউরনের প্রত্যেকটাকে আমরা ম্যাপিং করে ফেললাম। কিন্তু ওয়াই যে ওই 5,697 বিলিয়নে গেলে একটা সার্টেন ইলেকট্রিক ভোল্ট দিলে ওই সার্টেন ফিলিংটা কেন হচ্ছে, এই ওয়াইটাকে অ্যান্সারটাকে আমরা কখনো পাবো কিনা। এটা একটা ফিলোসফিক্যাল ডিবেট, মানে এইটা সবাই এগ্রি করে না, কারণ অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা আমি বললাম এই ওয়াইয়ের অ্যান্সারটা তো অ্যাকচুয়ালি অন্য জায়গার চাওয়ানো যায়। যে ধর আমি আমরা যে ফিজিক্যাল কনস্ট্যান্টগুলো আছে, গ্র্যাভিটি 9.8 হবে, এটা কেন ওয়াই? আমরা তো খালি দেখি যে এটা কাজ করে, এইভাবে ক্যালকুলেশন করলে আমি তাহলে স্পেসকে অরবিটে একটা স্পেস স্টেশন পাঠিয়ে দিতে পারতেছি, আমি মুনে ল্যান্ড করতে পারতেছি। বাট ওয়াই ডু অ্যাকচুয়ালি মানে কনস্ট্যান্টগুলো, এটার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই। সো অনেকে বলতে চায় যে এটা আসলে কগনিটিভ নিউরোসায়েন্সের প্রবলেম না, এটা হল আমাদের সায়েন্সের এক্সিস্টেন্সের প্রবলেম, যে ওয়াই ডু দিস শিট হ্যাপেন্স এটা কেউ জানে না, অ্যাকচুয়ালি ইট ডাজ হ্যাপেন। ওকে, আমরা মনে অনেক দূর চলে আসছি সাইকিয়াট্রি থেকে। দিস ইজ দ্য আলটিমেট টার্গেট, টু হ্যাভ দিস কাইন্ড অফ ডিসকাশন। সো তুই যেহেতু বললি, যেমন আমি যখন এই ব্রাঞ্চটাই কাজ করা শুরু করছি, আমি যে যখন শুরুতে আসছি আমি যে অনেক জেনে বুঝে আসছি এমন কিন্তু না, আমি খুবই মানে একটা জোশ থেকে চলে আসছি। এইটা আমার কোশ্চেন, আমি যদি এই কোশ্চেনটা 1 মিনিট করি, সেটা হচ্ছে যে আমরা যখন 13-14 সালে ভর্তি হইলাম, তারপরে আমরা 18-20 সালের দিকে পাশ করলাম, তখন যেটা হইতো, মানে আমি ঢাকা মেডিকেলের মতো একটা ভালো জায়গায় এসে দেখছি যে সাইকিয়াট্রিতে মানে একটা মেইন স্ট্রিম সাবজেক্ট না। আমরা কেউ সার্জারিতে যাইতে চায়, কেউ মেডিসিনে যাইতে চায়, এরকম। আর মেয়েদের জন্য তো গাইনি একটা ভালো অপশন, পেডিয়াট্রিক্স আছে, কিন্তু সাইকিয়াট্রিতে একটা মেইন স্ট্রিম না। যেমন আমি যদি পার্সোনালি চিন্তা করি, আমার মাথায় যে সাইকিয়াট্রি একটা সাবজেক্ট নেওয়া যেতে পারে, আমার সাইকিয়াট্রির বিষয়ে কোনো নাই, কি বলে, কোনো নাই, কিন্তু আমি জানি যে হ্যাঁ, কিন্তু এটা যে অ্যাক্টিভলি আমি একটা চিন্তা ভাবনা করবো এটা কখনো আসে নাই। আমি চিন্তা করছি আচ্ছা আমি এন্ডোক্রাইনে যাবো নাকি কার্ডিওলজিতে যাবো, এরকম 3-4টা চিন্তা। তো মানে তোর মাথায় এটা কিভাবে কাজ করলো বা কবে থেকে কাজ করলো এটা? অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি ইন্টারমিডিয়েটের আমার তখন ঘূর্ণিঝড় মহাসেনের কারণে আমার ম্যাথমেটিক্স পরীক্ষা 27 দিন পিছিয়ে গেল। তো তারপরে যেটা হয়েছে যে আমি ঈদের সালামি থেকে জমানো টাকা দিয়ে মিসির আলী সমগ্র কিনছি। ওই বইটা তোর কাছে আছে না? এইটা আমার মাথায় কখন আসেনি কেন আমি জানি না। এবং ওই বইটাই দ্য এক্সাক্ট বুক। আচ্ছা, তোর কি মনে হয় না যে আমার ইয়ার সাথে পার্সোনালির সাথে সাইকিয়াট্রি যায়? মানে চিন্তা করতে লাইক আর উই গেটিং পার্সোনাল? আচ্ছা ওকে আমি ওইদিকে না যাই। আচ্ছা তুই বল। আচ্ছা, সো যেটা হয়েছে যে তারপরে ওইটা পড়ছি, কিন্তু তখন আমার কখনো মনে হয়নি, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে মিসির আলী বইটা সমগ্র। তো পরে মেডিকেল কলেজে ওঠার পরে আমার মানে আর্কিটেকচারে একটা বন্ধু আছে, সো ওর সঙ্গে এরকম র্যান্ডম কথাবার্তা বলতেছিলাম। তো একবার এরকম বলছি যে হ্যাঁ আমার মানে একদিন মনে হয় কথা প্রসঙ্গে বলে ফেলছি যে লাইক হ্যাঁ আমি তাহলে সাইকিয়াট্রিতে যাবো। অ্যান্ড লাইক এটা কোন ইয়ারে? First year, second year. And from that time onwards, deep inside my mind, I was very clear যে আমি এই ব্রাঞ্চেই যাব। এবং quite interesting. এবং যেটা হয়েছে, আমি ইউ গাইজ ওয়ার মাই রুমমেটস, বাট আমি মনে হয় কখনো কথা বলিস না এইটা নিয়ে বলি নাই, কারণ ট্রু যে স্টিগমার একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি জানতাম যে আমি যাব। ইভেন যেটা হইতো যে তখন যদি চিরং যেতাম, আমার
গ্র্যান্ড প্যারেন্টস বা সিনিয়রকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে হ্যাঁ মেডিসিন মানে জাস্ট টু হ্যাভ লাইক অ্যাভয়েড দ্যাট কনভারসেশন যে ওয়াই সাইকিয়াট্রি, বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার ফ্রম, এবং শুধু তাই না, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার যখনই ওয়ার্ডে গেছে বা কখনো ইন্টার্নশিপ, এমনও হয় না যে সবাই খুশি করার জন্য বলে আচ্ছা এই ব্রাঞ্চে প্লেসমেন্ট আমি এটাই যাব বলি, আমি কোনো দিন বলি না, সবসময়ই বলছি আমি সাইকিয়াট্রিতেই যাব। কিন্তু এমন না যে, যেমন এখন আমি 2, 2.5, 3 বছর যখন বা 5 বছর এই সেক্টরে কাজ করি, যে আমি এখন যখন আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে আমি জানি যে এটা আসলে কত নেসেসারি, এটার ভেতরে আসলে জেনুইনলি প্যাশনেটলি কাজ করার জন্য কী কী কত জরুরি, এটা মানুষজনকে কত হেল্প করা যায়, তখন কিন্তু এসব চিন্তা থেকে যায় না। তখন এটা জাস্ট আউট অফ যে ইন্টারেস্টিং যে মানুষের হ্যালুসিনেশন হয়, মানুষের অমুখ হয়, এই ফেনোমেনা হয়, সেই ফেনোমেনা হয়, এগুলো কেন হয়, প্রবাবলি এই সাবজেক্ট পড়লে আমি এগুলোর একটা ক্লিয়ার কার আনসার পাবো। কিন্তু যখন এই যে পড়তে আসলাম, বা তখন কিন্তু এই যে যখন কেউ আমাকে এরকম একটা বই পড়তে দিচ্ছে, ইজ এভিডেন্স বেস সাইকিয়াট্রি ইথিক্যাল, এরকম প্রশ্ন মানে আরও এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ফেলে দিচ্ছিল। কিন্তু এরকম প্রশ্ন করা উচিত, এবং আমার মনে হয় যে ওই যে ইভেন যারা ইজি ক্যারিয়ার অপশন হিসেবে ভালো প্রমোশনের চিন্তা করে যান, তাদেরও এই ধরনের প্রশ্ন করা উচিত এই অর্থে। সো ওইখানেই তোকে আমি সাজেস্ট করবো যে ভেরি শর্ট ইন্ট্রোডাকশনে কিছু বইপত্র আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো কোনো একদিন। সো ভেরি শর্ট ইন্ট্রোডাকশন টু সাইকিয়াট্রি একটা এক্সেলেন্ট বই, আর ভেরি শর্ট ইন্ট্রোডাকশন টু সাইকোথেরাপিও আছে। সো এই দুইটা বই খুব ছোট আমরা ছোট আমরা বই। আমরা আমরা আশা করি যে সাইকিয়াট্রি, সাইকোথেরাপি এগুলো নিয়ে আমরা এক্সটেন্সিভলি কথা বলবো। হ্যাঁ কথা বলবো, কারণ এগুলো খুব ইন্টারেস্টিং। কারণ আমরা যেগুলো মিশেল ফুকোর ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন নিয়ে কথা বলবো, মানে আমরা এই রিলেটেড আমরা অনেক কথা বলতে পারি, আমরা ফ্রয়েডের দিকে যাইতে পারি। হ্যাঁ কারণ হচ্ছে যে আমি দেখছি যে মানে আমি যেসব আমি যেসব হার্ডকোর, আবারও বলতে চাচ্ছি, কাজ করি, এগুলো খুবই ব্যারিন একটা জায়গা। হ্যাঁ, এগুলো নিয়ে এত এক্সটেন্সিভলি কাজ হয়েছে এবং এটার নিয়ে এত ডেটা আছে, মানে আমি যে পার্সোনালি একটা ভিউ নিব, পার্সোনাল একটা টেক নিব, এটা নেওয়ার কোনো সুযোগ নাই। মানে দেয়ার ইজ এস্টাবলিশ অথরিটেটিভ টেক। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা নিয়ে তোর সঙ্গে ডিসএগ্রি করবো। আচ্ছা, যেমন ধর আমার খুব এখন আমি নন ফিকশন বইপত্র পড়ি, তোকে আমি বলছি মাঝে মাঝে যে সো আমার খুব পছন্দ। আমি বলি যে কার্ডিওলজি নিয়ে কি টেক নেওয়ার কোনো সুযোগ আছে, আমার পার্সোনাল টেক নেওয়ার? এই যে আমি সেই অর্থে বলতেছিলাম যে সিদ্ধার্থ মুখার্জি নামে একজন অনকোলজিস্ট আছে, প্র্যাকটিসিং অনকোলজিস্ট। সো ওই লোকের ওটা কি বুকার প্রাইজ পাওয়া মনে হয়, যে দ্য এম্পায়ার অফ অল ম্যালাডিস প্রবাবলি, এবং ওরা আরও বইপত্র আছে, সেল নিয়ে বই আছে, তারপরে জিন নিয়ে বই আছে, লেটেস্টটা মনে হয় সেল নিয়ে, এর আগেটা জিন নিয়ে, আমি জিনও পড়ছি, এম্পায়ারটাও পড়ছি। সো তোর ওনার বই যখন পড়ি আমি, উনি কিন্তু অনকোলজি নিয়েই কথা বলে, উনি কিন্তু জিন নিয়েই কথা বলে, কিন্তু মানে আমার মনে হয়েছে যেন আমি যখন এম্পায়ার অফ অল ম্যালাডিস পড়তেছিলাম, আমার মনে ছিল ড্যান ব্রাউনের কোনো একটা মানে ধর যে ওই থ্রিলার পড়তেছি না, কিন্তু মানে এবং শুধু তাই না, জেনুইন ফিলসফি নিয়ে না। এখানে আমি আমার মনে হয় যে আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আমি যেমন এম্পায়ার মেলোডিসটা পড়ছি, এখানে যেটা হয়েছে যে উনি যখন মানে একদম ইনফ্যান্সি থেকে, ব্রাঞ্চটার ইনফ্যান্সি থেকে, স্পেশালিস্টার ইনফ্যান্সি থেকে যখন কথা বলছে, তখন অনেক অনেক গ্রে জোন ছিল, যেগুলো এখন ক্লিয়ার আউট হয়ে গেছে। আবার এখন অনেক গ্রে জোন আছে যেগুলো 50 বছর পরে ক্লিয়ার আউট হয়ে যাবে। এটাই তো সায়েন্স এরিয়া, যেটা তো সবসময় গ্রে জোন থাকবেই, যেটা নিয়ে এক্সপ্যান্ড করবে। কিন্তু ধর আমরা ক্লিনিক্যাল সায়েন্সে যেগুলো প্র্যাকটিস করি, ম্যাক্সিমাম আমরা জায়গায়, ম্যাক্সিমাম না মানে অনেক জায়গা আছে যেগুলোতে অ্যাকচুয়ালি আমার কথা বলার মতো কিছু নাই, সেটা একটা যেখানে আছে সেখানে বলবি না। আমি বলি হার্ট কেমন ফিল করে, এটা নিয়ে কার্ডিওলজিস্টরা প্রবাবলি অতটা বদার্ড না। সো এটা নিয়ে আমরা একদিন কথা বলবো। সেখানে আগে আমাকে এস্টাবলিশ করতে হবে যে হার্ট ডু ফিল। হ্যাঁ, এখন তো এই ধরনের কোনো কনসেন্সাসে আসা যায় না। সো হার্ট কি ফিল করে এটা নিয়ে কথা বলার আপাতত আমার অপশন নাই। ইন্টারেস্টিং রিসার্চ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। কিন্তু আমি এটা বলি যে ধর সাইকিয়াট্রিতে টেক নেওয়ার সুযোগ আছে, যেমন আমি বলি পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো নিয়ে, এইটা নিয়ে কেউ এখনও একটা কনসেন্সাসে আসতে পারে নাই। সো সেখানে আমি আমার নিজের মতো করে 10টা বই পড়ে আমার একটা মানে একটা নিজের মতো করে একটা চিন্তা ভাবনা দাঁড় করানোর একটা সুযোগ থাকলেও থাকতে পারে, আমি জানি না। তুই প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট, আমি না। সো আমার চিন্তা ভাবনা আর কি, মানে তুই এখন একটু এইদিকে একটু বলবি কিনা যে পার্সোনালিটি, আচ্ছা গ্রে জোন অফ সাইকিয়াট্রি, এটা নামে একটু কথা বলি। ডেফিনেটলি দেয়ার ইজ গ্রে জোন। ওই যেটা আমি বলছিলাম যে সাইকিয়াট্রি আসলে কি মেডিসিনের অন্যান্য ব্রাঞ্চের মতো কি না, এখানে গ্রে জোন বলতে এটা বোঝাচ্ছি যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো ওয়েল ডিফাইন্ড, এগুলো নিয়ে কেউ
মানে আচ্ছা এটা নিয়েও কি তুই কিছু বলবি কিনা, এটা ওয়েল ডিফাইন্ড তুই কিনা? তোর মতো করে বলে যা, মানে আচ্ছা। ইউ ডোন্ট হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট হোয়াট এভার ইউ ফিল। আচ্ছা, না, আমি feel করি অথরিটির পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি না, আমরা জাস্ট টু ইনকুইজিটিভ পারসনস আর হ্যাভিং এ জেনুইন আচ্ছা, মানে তাহলে আমি এইদিকে উইথ নো ম্যাল ইন্টেন্ট টু এনিওয়ান। ওকে, আমি তাহলে তোকে এইদিকে একটু পোক করার চেষ্টা করি। মানে আমার ভিউটা এরকম যে ধর সাইকিয়াট্রির কিছু সাইকিয়াট্রি তো অনেকগুলা অ্যাসপেক্ট নিয়ে কাজ করে হিউম্যান সাফারিংয়ে। তার মধ্যে একটা আমরা কিছু ফেনোমেনকে ডিফাইন করছি, ডিপ্রেশন, তারপর হচ্ছে অ্যাংজাইটি, এগুলো একটা ডিফাইন করছি এবং এগুলা মানে আই থিঙ্ক ওয়েল ডিফাইন্ড অ্যাকর্ডিং টু ডিএসএম হাবিজাবি যে গাইডলাইনগুলো আছে। এবং এগুলো নিয়ে কি কোনো ডিবেট আছে কিনা? সব কিছু নিয়ে সাইকিয়াট্রি সাবজেক্টটা নিয়ে ডিবেট আছে এবং সাবজেক্টটা নিয়ে ডিবেট আছে। তাহলে কি এটা তো ডিফাইন করে সাইকিয়াট্রি একটা ডিফারেন্স এটা অন্যগুলো থেকে নিয়ে? এই যে ধর যে বিখ্যাত একজন অ্যান্টি সাইকিয়াট্রিস্ট যে নিজে সেই মানে তার একদম প্রফেশনাল লাইফের প্রায় শেষ পর্যন্ত সে মেন্টাল ইলনেসের নিয়ে মানুষজনকে ট্রিট করছে, প্র্যাকটিসিং ট্রিটমেন্ট। আমি বলি একটু জাস্ট, ওর একটা খুব বিখ্যাত ইয়ে হচ্ছে মেন্টাল ইলনেস ইজ এ, আমি প্যারাফ্রেজ করতেছি না, ইজ এ নর্মাল রিয়াকশন টু অ্যান অ্যাবনর্মাল সোসাইটি। আচ্ছা, কোয়াইট ইন্টারেস্টিং। আজকে আমি দুইটা ইন্টারেস্টিং জিনিস এবং পাইলাম, যে ইজ এভিডেন্স বেসড মেডিসিন এথিক্যাল, ইন সাইকিয়াট্রি এথিক্যাল। আর এখন যেটা বললি সেটা হচ্ছে, আমি রাইটার নাম ভুলে গেছি, উনি খুবই বিখ্যাত একজন মানে অ্যান্টি সাইকিয়াট্রিস্ট। আচ্ছা এগুলো নিয়ে আমরা অবশ্যই পরে কথা হ্যাঁ, বলবো। কথা বলবো। এই যে টার্মটা অ্যান্টি সাইকিয়াট্রি, হ্যাঁ। হ্যাঁ, এই যে একটা ব্যাপার, এটা কি একটা এস্টাবলিশ ফেনোমেন অ্যান্টি হ্যাঁ, সাইকিয়াট্রি? অ্যান্টি সাইকিয়াট্রি একটা ডেফিনিট একটা মানে আমি এটা একটা ব্রাঞ্চ বা হাব বলতে পারিস, নলেজ হাব বা ডিসিপ্লিন বলতে পারিস। যে ওই যে তুই বললি না যে তোর যে মানে কোয়েশ্চেন, তোর যেই কনফিউশন বা এটা অন্যান্য যে ইউনিকনেস কিনা বা এটার মানে শর্টকামিংসগুলো কি, ওইগুলো থেকে অ্যান্টি সাইকিয়াট্রি। এবং আমি নাম বলবো না, আমি একজন বেশ পপুলার একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কাজ করতাম মানে ইন এ ডিফারেন্ট ক্যাপাসিটি। সো উনি একবার আমাকে একটা কথা বলছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে লাইক রিয়েলি ইট ইজ ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে এভরি বার্ডিং মেন্টাল হেলথ ক্লিনিশিয়ান সবারই আসলে এই পয়েন্ট অফ ভিউটা। আমি এই একটু শেষ করি। সো উনি বলছিল যে তুমি যদি ভালো সাইকিয়াট্রিস্ট হতে চাও লিসান, তাহলে তোমাকে হচ্ছে ভালো অ্যান্টি সাইকিয়াট্রির বইপত্র রেগুলার পড়তে হবে। এবং ট্রু, আমার মনে হয় যে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তাদের অ্যান্টি সাইকিয়াট্রি সম্পর্কে খুব ভালোভাবে ওয়েল অ্যাওয়্যার হওয়া উচিত। ওই ক্রিটিসিজমগুলোকে মানে অনেক গুরুত্ব নিয়ে নেওয়া উচিত। আমরা কি তাহলে অ্যান্টি সাইকিয়াট্রি একটু শর্টে কথা বলবো? আমি মানে আজকে অনেক ডিটেলস বলতে পারবো এরকম না। যেমন আমি রিসেন্টলি একটা বই পড়ছি, একটা বই রিসেন্টলিও নাম 5-6 মাস হয়েছে, বইটার নাম হচ্ছে হোয়াই সাইকিয়াট্রি ইজ ডুইং মোর হার্ম দেন গুড। আচ্ছা, অ্যান্টি সাইকিয়াট্রির মেইন জিনিসটাকে এইটা যে ওরা যে আমরা যেটাকে মানে ডিজিজ বলি, ওরা এটাকে ডিজিজ হিসেবে ডিফাইন করতে চায় না। এই ব্যাপার, মূল ব্যাপারটা কি এটা? শুধু তাই না, যে ওরা অনেকে যে না এত সিম্পলিফাইড না ব্যাপারটা। মানে এই যে এই প্রশ্নটা দেখো, হোয়াই ক্র্যাকড যে বইটা, ওই মানে সাবহেডিং হচ্ছে হোয়াই সাইকিয়াট্রি ইজ ডুইং। আমরা এই বইগুলো নিয়ে আলাদা কথা বলবো, মোর হার্ম দেন গুড, কিছু বইয়ের নাম ঠিক আছে, মোর হার্ম দেন গুড। যেমন ইন্ট্রোডাকশন টু ইলেকট্রোফিজিওলজি, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই, বাট দিজ আর ইন্টারেস্টিং। সো মোর হার্ম দেন গুড মানে হচ্ছে ওই বইতে কিন্তু ইভেন এই যে ধর আমি ওনার নাম ভুলে গেলাম, যে যার কোট আমি করছি, যে নর্মাল রিয়াকশন টু অ্যান অ্যাবনর্মাল সোসাইটি যে বলছে। সো মোর হার্ম দেন গুডের ব্যাপারটা, ওরা কিন্তু কেউ মেন্টাল ইলনেস বা ওই এন্টিটিগুলা, ওগুলো কি ইলনেস বলতেছে কিনা, লেবেল কি দিবে সেটা, কিন্তু ওগুলোর এক্সিস্টেন্স নিয়ে কেউ কিন্তু কোয়েশ্চেন করতেছে না। আচ্ছা আচ্ছা, ওগুলোকে আমরা যে ওয়েতে ডিল করতেছি, ফেনোমেনাগুলো আছে, এটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ইয়ে করে না। এবং এটা তো আমরা মানে ওই যে যেমন ফ্রান্সিসকো আলবানিজের মতো আর কি, ও বলে যে একটা কান্ট্রির কি রাইট টু এক্সিস্ট আছে কিনা, বলে কান্ট্রি এক্সিস্ট, ইটালি এক্সিস্ট, এক্স্যাক্টলি তেমনিভাবে দিস ফেনোমেনা এক্সিস্ট, এটার জন্য রাইট টু এক্সিস্ট করার দরকার। এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, কিভাবে ইন্টারপ্রেট করতেছি, কিভাবে সলভ করার চেষ্টা করতেছি, এইটা কি আসলে ওই যে ইথিক্যাল কিনা, হার্ম। এবং আমাদের মানে মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ যদি বলি, এর মধ্যে সাইকিয়াট্রির হিস্ট্রি হচ্ছে সবচেয়ে মানে ন্যাস্টি ইন এ সেন্স, যে ক্রুড, যে উই হ্যাভ ডান সো মেনি ব্যাড থিংস টু আওয়ার পেশেন্টস। এখন মানে সো মেনি ব্যাড থিংস, এখন উই মানে কি, আই অ্যাজ এ ডক্টর, আমার কন্টেম্পোরারি না, তখন তো আর এরকম ক্রিডেন্সিয়াল ছিল না, তখন কুটির শিল্পের মতো করে ম্যাড হাউস হয়ে যেত। যে আমরা যখন মিশেল ফুকোর বই নিয়ে বলবো তখন, অথবা হিস্ট্রি অফ সাইকিয়াট্রি যখন ব্রিফ ইন্ট্রোডাকশন পড়বো তখন বলবো। সো তখন এরকম ছিল, এবং মানে এটার এক্সিস্টেন্স নিয়ে মানব সভ্যতার কখনোই কারো ছিল না।
মানে কোনো কনফিউশন ছিল না যে এই ইস্যুগুলো এক্সিস্ট করে এখানে কিন্তু কিভাবে ডিল করবে, এটাই এক নিরন্তর এখানে struggle। কিন্তু একটা ইন্টারেস্টিং আমি অবজারভেশন বলতে চাই যে আমরা যদি এই যে মানে মেডিসিনের ব্রাঞ্চগুলো দেখি যে মানে কার আচ্ছা, ক্ষেত্রে আমাদের ওখানে রেকর্ড হচ্ছে কিনা একটু চেক করা, এতক্ষণ কথা বলতেছি। একটু pause আচ্ছা করি। রেকর্ড হচ্ছে আই গেস, আমি এটা শেষ করি। আচ্ছা 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 আমি দেখি। দেখে এসে তারপরে বলতে থাকবে। আমি একটা এই যে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে সাইকিয়াট্রির হিস্ট্রিটা খুব ক্রুড ব্রুটাল, তো এই ক্ষেত্রে আমার একটা টেক হচ্ছে যে মেডিকেল সায়েন্সের যে জিনিসগুলো একদম যেমন সার্জারি, একটা ফোড়া একদম দেখা যায়, ধরা যায়, এটাকে কেটে ফেলে দেওয়া যায়, এইটার প্র্যাকটিসটা কিন্তু মোর সায়েন্টিফিক ফ্রম প্রিহিস্ট্রি। একদম প্রিহিস্ট্রিতেও কিন্তু আমরা দেখি যে এই হাড্ডিতে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ট্রিটমেন্টের দেখতে পাই এবং দে আর ভেরি সায়েন্টিফিক। এবং সুশ্রুতার কথা আমরা জানি যে অনেক ওল্ড একজন কিন্তু তার যে সার্জারির যে বই ছিল সেটা কিন্তু অনেক সায়েন্টিফিক। কারণ কি সার্জারি কেন সায়েন্টিফিক? কারণ সার্জারি আমরা হিউম্যান আইতে দেখে ফিল করে ওইটাকে আমরা ক্লাসিফাই করে ওইটা ট্রিটমেন্ট করতে পারতাম। এরপর যদি আমরা মেডিসিনের কথা বলি, মেডিসিনে কিন্তু অনেক থিওরিটিক্যাল অনেক ব্লান্ডার ছিল, যেমন গ্যালেনের হাইপোথিসিস, কফ, অম্ল, পিত্ত, এগুলো নিয়ে একটা হিউম্যান ফিজিওলজিকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কারণ কি? কারণ হিউম্যান ফিজিওলজি যে একটা সাটল হেমোস্টেস, এটাকে আমরা ওভাবে খালি চোখে দেখতে পারতাম না। এখন এইটার পরের লাইনে চলে আসে সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি কাজ করতে হিউম্যান মাইন্ড নিয়ে, সেটা তো আরও ডিস্টেন্ট। এই জন্য মানে যত আমাদের ফিজিক্যালিটি থেকে যত দূরে গেছে আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং তত বেশি বিজার হয়েছে এবং ইন্টারপ্রিটেশন তত বিজার হয়েছে, প্র্যাকটিসগুলোও তত বিজার হয়েছে, কাইন্ড অফ এরকমই তো, তাই না? এটা তো অবভিয়াস, আমি এটা অবভিয়াস। আমি আবার জাস্ট ওই যে ওই এগ্রি করি বলেই তোর সঙ্গে ওই যে আমি সেম মেটাফোরটা জানছি যে সাইকিয়াট্রি আসলে মেডিসিনেরই ব্রাঞ্চ, মেডিসিন মানে মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ। সো ওই অর্থে আসলে অন্য ব্রাঞ্চগুলোর যেই শর্টকামিংস, এটারও শর্টকামিংস আসলে সেম ডাইমেনশনারি। কে কতটুকু আগে পরে এখন কে বেশি সায়েন্টিফিক হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা ভিন্ন হতে পারে, কিন্তু এই যে এটা নিয়ে আমরা একদিন কথা বলতেছিলাম যে 8 থেকে 20 বছর পরে মানুষজন বলতে পারে যে তোমার পেটে ব্যথা, তলপেটে ব্যথা, তুমি মুখ দিয়ে অ্যালজিন খাওয়াইছো, তো ওইটা গেছে ব্লাডে গেছে, মুখ সেম ব্লাড তো তোমার ব্রেইনেও গেছে, ব্রেইনে তো অ্যালজিনের দরকার ছিল না। তো এখন যে প্রিসিশন মেডিসিনের কথা আসতেছে, তো আসলে সময় যখন যাবে তখন হচ্ছে আসলে মানে আমরা এখন যে ক্রুড ওয়েতে ডিল করি কিছু জিনিসকে, সো আবার এই যে দেখ তোর এই যে প্রিকনসিভড একটা ব্যাপার যে তুই মোর সায়েন্টিফিক বলে ভিজুয়ালি যেটাকে অবজার্ভ করতে পারছিস সেটাকে মোর সায়েন্টিফিক, হোয়াট ইজ সায়েন্স, লেটস স্টার্ট দ্যাট ডিসকাশন, তাইলে তখন তুই বুঝবি যে আসলে আমরা কি সেই র্যাবিট হোলে ঢুকবো, হোয়াট ইজ সায়েন্স? প্রবাবলি না, আমাদের মনে হয় আরেক দিনের জন্য এটা রাখা উচিত। আজকের জন্য কি আমরা শেষ করবো? শেষ করতে পারি। অনেক আলোচনা হয়েছে, দেখি আসলে মানুষজন কিভাবে নেয়। আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা একটা অফিসিয়াল গুড বাই বলতে পারি। সো থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, সবাই ভালো থাকবেন। মানে ওই যে রবি ঠাকুরের মতোই যে শেষ হইয়াও হইল না শেষ, এটা আসলে আমরা শেষের শুরু অথবা শুরুর শেষ। আমরা অনেকগুলা চ্যানেল পেলাম যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, অনেকগুলা বই, অনেকগুলা জিনিস, অ্যান্টি সাইকিয়াট্রি, খুব ইন্টারেস্টিং কিছু আমার আছে খুবই মানে ইউনিভার্সের কাছে বা যেভাবে আমার খুব আমরা এইগুলা নিয়ে কথা বলতে যে মানে আমরা যেই আলোচনা করলাম, যেসব নিয়ে কথা বললাম, এগুলো আপনাদের পছন্দ হবে, আপনারাও একদিন আমাদের সঙ্গে এরকম চা খেতে খেতে কথা বলবেন, এটাই আসলে আমাদের ডেফিনেটলি মানে এগুলো আমাদের ভালো লাগে এইসব রিলেটেড কথাবার্তা বলতে। সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেউ যদি সাথে আদৌ থেকে থাকেন তো কৃতজ্ঞতা জানবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।